কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, যে টেস্টটা দিয়েছিলাম, তারপর বাকি পড়ানো শুরু করছি। ক্যালকুলেট করেছিলেন কার কত নাম্বার আসছিল বা কিছু? আমি একটু আগে দিলাম সলিউশন, ইয়েগুলো, অ্যান্সার কিগুলো। কিছু শোনা যাচ্ছে না, ওই আনমিউট করতে হবে। ও আচ্ছা। হ্যাঁ, বললাম কেউ ক্যালকুলেট করেছিলেন কত কি মার্কস এসেছিল এই পরীক্ষার নাম্বারে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, যে কতটা কি হচ্ছে, ঠিক আছে? কীরকম কী কোশ্চেনগুলো ছিল, ঠিক হয়েছিল না ভুল হয়েছিল। সবাই একটু আনমিউট করবে না, তাহলে এগুলো ইয়ে করে দেবো, ডিসকাস করে নেবো একটু সবাই মিলে। কি হচ্ছে এটা? প্রথম কোশ্চেনটা সবাই তো আসলে ঠিক করতে পেরেছিলেন নাকি? কী হবে অ্যান্সারটা? কেমিক্যাল ওয়েদারিং এর এজেন্ট কি কি হয়? বলুন কী হবে অ্যান্সারগুলোর মধ্যে? কার্বনেশন, অক্সিডেশন, লিচিং। হ্যাঁ, তাহলে এটা লিচিং অ্যান্সার হবে। সবার ঠিক হয়েছিল যারা পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখবেন একটু মেলান অ্যান্সারগুলো, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা, হুইচ টাইপ অফ সয়েল ইজ মোস্ট সুটেবল ফর কনস্ট্রাকশন মেটেরিয়াল? এটা কেউ করতে পেরেছেন? ঠিক হয়েছে কারোর? হ্যাঁ কি স্যার হয়েছে। হ্যাঁ কি স্যার। অ্যান্সার করেছিলেন? লোম। লোম স্যার। লোম হ্যাঁ। স্যার। বাকিগুলো কেন নয়, কারণ এগুলো সবই কিসের ভাগ, মানে কোন টাইপ অফ সয়েল এগুলো? অর্গানিক স্যার। অর্গানিক, বা আমরা এটা কোয়েসিভ সয়েল বলতে পারি। বেন্টোনাইট কি অর্গানিক? না স্যার। তাহলে এটা আমরা মানে জেনারেলি বলতে পারি যে ক্লে, টাইপ অফ ক্লে এগুলো সবই। ক্লে বা কোয়েসিভ সয়েল। কোয়েসিভ সয়েল এগুলোর ক্ষেত্রে আমরা কেন ফাউন্ডেশন ইউজ করি না, কারণ ওর কনসোলিডেশনটা অনেক লং টাইম ধরে হয়, সেই জন্য। তো সেই জন্য হিউমাস, পিট, বেন্টোনেট এগুলো হবে না, লোভ হবে অ্যান্সারটা। বা যদি সিল্ট থাকতো বা যদি স্যান্ড থাকতো সেগুলো হতো। 3 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ রেসিডুয়াল সয়েল? এটা ঠিক হয়েছে সবার? হ্যাঁ স্যার। কি অ্যান্সার করেছেন এটা? ওয়াটার স্যার নাকি? ডি করেছি, নান অফ দিস। ডি ডি স্যার। অ্যান্সার হবে ডি, নান অফ দিস। এর অ্যান্সার হবে এটা লেক, যদি লেক ওয়াটার থাকতো বা স্টিল ওয়াটার যদি থাকতো। শুধু ওয়াটার আমি কেউ এটা করেছেন? ওয়াটার করে ফেলেছিলাম। হ্যাঁ জানি। তো এই জন্যই বলছি যে যদি ওয়াটার থাকে তাহলে ধরে নেবো এটা হচ্ছে রানিং ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, শুধু ওয়াটার থাকলে রানিং ওয়াটার বা রিভার ধরে নেবো। আর যদি স্টিল ওয়াটার থাকতো লেখা, তাহলে এটা স্টিল ওয়াটার অ্যান্সার হতো বা লেক হতো অ্যান্সারটা, ঠিক আছে? 4 নম্বর, আশা করি সবার ঠিক হয়েছে 4 নম্বরটা নাকি? হ্যাঁ কি স্যার। হবে? ওয়েদারিং, হ্যাঁ ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, আপিল, তাই তো? আপেল। হুম। ডি হবে অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্র্যাকটিক্যালি ইম্পারমিয়েবল? কি অ্যান্সার করেছেন বলুন এটা? ক্লে স্যার। ক্লে, ঠিক প্লে। আছে, ইজি কোশ্চেন এগুলো। ক্লে ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, কি হবে এটা? ছটা, 6 নম্বরটা। হাইলি কোর্সিভ, হাইলি হাইলি কোর্সিভ। কোয়েসিভ। যদি সিল থাকতো কি হতো? সিল্ট থাকলে লিমিটেড। লিমিটেড হবে, তখন লিমিটেড। সিল্ট হচ্ছে লিমিটেড। আর স্যান্ড থাকলে কোয়েশনলেস। তো এখানে তিনটেই কিন্তু অপশন আছে, লিখে নিতে পারেন অ্যান্সারগুলো। সাতেরটা করেছেন সবাই? আশা করি সবার করা উচিত। কে কি অ্যান্সার করেছেন বলুন সাতেরটা? স্যার হয়েছে এটা। হয়েছে তো? কি চেয়েছে আমাদের? ডিগ্রি অফ স্যাচুরেশন। এস চেয়েছে, এস এর ফর্মুলা কি? ভি ডাব্লিউ বাই ভিবি, মানে ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটা জল আছে। তাহলে এই দিকটা ভি, কেউ ভুল করে এইদিকে ভ্যালু নিয়ে নিচ্ছেন? সবসময় কোশ্চেনে দেখে নেবেন কিন্তু কোন দিকে ভি আছে কোন দিকে ডাব্লু আছে। ভি, তাহলে ভলিউম অফ ওয়াটার কতটা আছে? 0.15। তাহলে 0.15 বাই টোটালটা 0.2349। কেউ অ্যাটেম্প করেনি না করেছেন অ্যাটেম্প সবাই এটা? হ্যাঁ স্যার। 63% হবে। কেউ করতে পারেনি এমন কেউ আছে যে এটা 1.33। করতে পারেনি? কি জন্য করতে পারছি না সেটা ভাবতে হবে, কিন্তু এগুলো কিন্তু বেসিক কোশ্চেন একদম। আটেরটা তো একদম ডাইরেক্ট ফর্মুলা নাকি?
E equal to G minus GM by GM 0.5 হবে অ্যান্সার। সবার ঠিক হয়েছে তো এগুলো? হ্যাঁ স্যার। অ্যাটেম্প না করলে বলবেন কিন্তু যে অ্যাটেম্প করিনি এগুলো। নয়েরটা করতে পেরেছেন সবাই? ড্রাই ডেন্সিটি মানে কি? গামা ডি বলে দিয়েছে আমাকে। আর চেয়েছে কি? ভয়েড রেশিও। তাহলে গামা ডি আর ই দিয়ে একটাই ফর্মুলা আছে, মনে করে দেখুন, জি গামা ডাব্লু বাই ওয়ান জি প্লাস হলো ই। 1 + e। হ্যাঁ স্যার, এটা হয়েছে। হয়েছে তো? তাহলে ই কত আসবে? এই কোশ্চেনটা ই কত আসছে অ্যান্সার? 66.67। ও তাহলে অপশন এ আসবে মনে হয়, দেখবেন হয়তো। সবার হয়েছে তো 10-এর কোশ্চেনটা? না হয়নি? যারা কৌশিক, অভিজিৎ হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে তো? ঠিক আছে। 10-এরটা আশা করি সবার ঠিক হয়েছে, না ভুল হয়েছে কাউরি? কি বলেছে? ডিগ্রি অফ স্যাচুরেশন চেয়েছে, তাহলে ভিডাব্লিউ বাই ভিবি। ভিডাব্লিউ কত? 0.5 বাই ভিবি হচ্ছে 0.5 প্লাস 0.2 0.7। এটা মনে হয় 71ই আসবে, দেখবেন হয়তো। ই ই হচ্ছে ভিবি বাই ভিএস, তাহলে 0.7 বাই 0.3। এটা গ্রেটার দ্যান 1 আসবে, এইটা ভুল আছে, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে 1 3 4 অ্যান্সার, তাই তো? করেছো সবাই এটা? স্যার ওটা S2 বাদে যেটা আছে ওটা। হ্যাঁ S2 বাদে যেটা 1 3 4 হবে অ্যান্সার মনে হয়। 1 3 4 এই যে এটা হবে। 11টা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। সো কি হবে অ্যান্সার এটা বলুন যারা করেছেন? স্যার ডি হবে স্যার, অল। অল। ডি করেছি। ড্রাই সয়েলে কি বলছে? ভয়েস ফিল্ড উইথ এয়ার, ঠিক একদম। স্যাচুরেটেড ভয়েস ফিল উইথ ওয়াটার, ঠিক। পার্সিয়ালি স্যাচুরেটেড ভয়েডস আর অকুপাইড বাই বোথ এয়ার অ্যান্ড ওয়াটার, তাহলে এটাও ঠিক। তাহলে এখনো পর্যন্ত কারোর একটা ভুল হয়নি নাকি? সব ঠিক হয়ে গেছে। 12, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ভয়েড রেশিও ইন সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য ভলিউম অফ সলিড, ঠিক না ভুল এটা? ঠিক স্যার। ঠিক। ই হচ্ছে ভিভি বাই ভিএস, তাহলে এটা ঠিক। দ্য পোরোসিটি অফ সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য গ্রস ভলিউম অফ সয়েল, এটাও ঠিক। দ্য বাল্ক ডেন্সিটি অফ সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইউনিট ওয়েট অফ সয়েল, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি করেছেন? ডি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আসলে সবার ঠিক হয়েছে, ডি। হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ মোস্ট অ্যাকুরেট ফর ডিটারমিনেশন অফ দ্য কোয়েশ্চেনলেস সয়েল, বলুন কার এটা ভুল হয়েছে? কে সি করেছে আর কে ডি করেছে বলুন? স্যার আমি সি করেছি স্যার। হ্যাঁ, আর বাকিরা? আমার স্যার সি করেছিলাম। সি। আমি আর স্যার ডি করেছি স্যার। বি? ডি ডি। ডি। দেখুন আগের দিন কতটা এই সেম কোশ্চেন দেবেন, টেস্ট 2 একটা ছিল, কি চেঞ্জ ছিল বলুন তো? এই ওয়ার্ডটা ছিল না, মোস্ট অ্যাকুরেট কথাটা ছিল না। সেদিন কি বলে দিয়েছিলাম আমি? মোস্ট অ্যাকুরেট বললে সবসময় হবে হচ্ছে ওভেন ড্রাই, কারণ এইটা বোথ সয়েলের জন্য করা হয়। আর শুধু কোয়েশ্চেনলেস সয়েল যদি বলে তখন কি অ্যান্সার হবে? পিগনোমিটার। কিন্তু মোস্ট অ্যাকুরেট যদি বলি তখন কিন্তু সবসময় মোস্ট অ্যাকুরেট হবে আমার ওভেন ড্রাইটাই কিন্তু অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা স্টার মারবেন। আগের কোশ্চেনটা মনে পড়ছে কিছু? দাঁড়ান বার করছি কোশ্চেনটা, দেখে নিন একবারে। আগের দিনও সেম একটা কোশ্চেন দিয়েছিলাম, দেখবেন। এই যে এখন তো লেখাই আছে, আগের দিনের লেখা এখনো। If you are given a soil containing coarse grain to determine its water content, what will you use for this purpose? এখানে আমরা পিগনোমিটার মেরেছিলাম, কিন্তু এখানে কিন্তু মোস্ট অ্যাকুরেট কথা দেখুন এই কোশ্চেনের মধ্যে কোথাও বলা নাই। দেখুন পুরুন কোশ্চেনটা বলে যে কোর্স গ্রেন সয়েল থাকলে কোন মেথড আমরা ইউজ করবো, তাহলে সেক্ষেত্রে পিগনোমিটার অ্যান্সার ছিল। কিন্তু এই যে লেখা আছে কমপ্লিট রিমুভাল অফ এয়ারটা হয় না, তাহলে এখানে এররের চান্স থেকে যায় আমার। তাহলে মোস্ট অ্যাকুরেট যদি বলে, যেটা এই কোশ্চেনে দেওয়া আছে, সেটা হবে ওভেন ড্রাই। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু নোটে বা ইয়েতে ভালো করে লিখে নেবেন এই কোশ্চেনগুলোকে। তাহলে এটা নেগেটিভ মার্কিং হয়ে গেল কোশ্চেনটা ভালো করে না পড়ার জন্য। 14টা কি করেছেন?
seal content in fine aggregates leads to অ্যাটেম্প করেছেন না ছেড়ে দিয়েছেন সবাই? স্যার এটা করেছিলাম, ভুল হয়েছে স্যার স্যার, বিএডটা করেছিলাম। এই কোশ্চেনটা কংক্রিটে কিরকম থাকেন জানেন? স্যান্ড ইন মর্টার ইজ ইউজ টু, এরকম ধরনের কোশ্চেনটা থাকে দেখবেন ওখানে। রিডিউস সিঙ্কেজ ওই কোশ্চেনটা স্যার। থাকে না? এটা হ্যাঁ। ইনক্রিজ সিঙ্কেজ হবে, ঠিক আছে? যত মানে সিঙ্কেজ জিনিসটা কি বলুন তো? ওয়াটারের কন্টেন্ট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ডিফরমেশনটা হচ্ছে ওটা তো ডিফরমেশন না, আলটিমেটলি মানে ভলিউম চেঞ্জ বলতে পারি, মানে ভলিউম ওরকম চেঞ্জ। ডিফরমেশন হয় না এখানে, মানে সিঙ্কের জায়গা থেকে ভলিউমটা শ্রিঙ্ক করে যায় আমার, তাই তো? একটা হ্যাঁ, মেটেরিয়াল ধরুন কমে এরকম আছে, সেটা শ্রিঙ্ক করে একটু ভলিউমটা কমে যায়, জেনারেলি ভলিউম কমে যায় এর। কি করে হচ্ছে, এই যে জলটা যেটা ছিল সেটা সেটা এভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে আমার ইয়ে থেকে, তার ফলে কি হচ্ছে, শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে মেটেরিয়ালটা। তাহলে বলুন তো, আমার একটা মেটেরিয়াল আমি যদি গ্রাভেল দিয়ে করি তার সিঙ্কেজ বেশি হবে না স্যান্ড দিয়ে করলে তার সিঙ্কেজ বেশি হবে? স্যান্ড দিয়ে করলে কেন? স্যান্ডে ভয়েড রেশিও বেশি। ভয়েডটা বেশি, তাহলে সেখান থেকে আমার জলগুলো মানে বেশি পরিমাণ বেরিয়ে যেতে পারবে। তাহলে সিল্ট হলে কি হবে, আরো বেশি ভয়েড হবে, ক্লে হলে আরো বেশি ভয়েড হবে, তাহলে ইনক্রিজ সিঙ্কেজ হবে এটা। হ্যাঁ স্যার। ফাইন গ্রেড বলতে আমরা কি বুঝি, কোনটাকে বুঝি ফাইন গ্রেড আমরা? স্যান্ড। স্যান্ড। স্যান্ডকে বলি। তাহলে স্যান্ডের থেকে সিল্টের সাইজ বড় না ছোট? ছোট। ছোট। তাহলে ছোট। স্যান্ডের সাথে যখন আমি ছোট কোনো আইটেম মেশাচ্ছি তাহলে সিঙ্কেজ বাড়বে, হুম। ওর থেকে তোর পার্টিকেল সাইজটা কি কম স্যান্ডের থেকে সিলটা, সেই জন্য ইনক্রিজ সিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে? কনসিস্টেন্সি অফ সয়েল দ্য লিমিট আর এক্সপ্রেস ইন টার্মস অফ, কি হবে অ্যান্সার এটা? স্যার পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট। হ্যাঁ, কারি আশা করি ভুল হয়নি। 16টা মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ জাস্ট মেক টু ফ্লো, কি হবে এটা? লিকুইড লিমিট। লিমিট। কারি ভুল হয়নি তো এই কোশ্চেনগুলো? না না হয় বেটার। বলুন কার এটা ভুল হয়েছে, সেম কোশ্চেন। কে ভুল করেছে? কে 25 করেছে? কে 1 করেছে? কে 0.25 করেছে বলুন? কে কত অ্যান্সার করেছেন বলুন? স্যার 1 করেছি। একজন 1 স্যার ডি বলেছে, করেছি। একজন ডি বলেছে, আর শুভঙ্কর আমি স্যার এক করেছি। 1 করেছেন। কি ভুল হলো? কোশ্চেনটা না পড়ার জন্য ভুল হলো। ফর্মুলা কি অ্যাক্টিভিটি বারবার দেখুন, এই কোশ্চেনটা প্রায় 5-6 বার আমি পরীক্ষায় দিয়েছি, তাও ভুল হচ্ছে কোশ্চেনটা। 5-6টা কোশ্চেন আছে দেখবেন সেম কোশ্চেন। ফর্মুলা কি, আইপি বাই পার্সেন্টেজ ফাইনার দেন 2 মাইক্রন, তাহলে আইপি কত? 20। এই কোশ্চেন যখন আসবে তখন আপনাকে ভালো করে এই লাইনটা পড়তে হবে। এই লাইনটা যদি আমি না পড়ি ভুল হবে। কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ ক্লে মেটেরিয়াল ইফ 20% বাই ওয়েট অফ পার্টিকেল সাইজ গ্রেটার দ্যান 2 মাইক্রন? এটা লেস দ্যান দেয়। গেটার দ্যানটা দেখা হয়নি। হ্যাঁ জানি তো, ভুল হবে তো, সেই জন্যই তো কোশ্চেনটা দেওয়া। তাহলে 6-7 বার প্র্যাকটিস করছেন একটা কোশ্চেন, এর ট্রিক্সটা আপনি জানেন। অ্যাক্টিভিটি কোশ্চেনের ট্রিক্স হচ্ছে এটাই যে ওই পার্সেন্টেজ অফ ক্লে মিনারেলটা নিয়ে খেলবে। তাহলে সেই কোশ্চেনটা আমার মাথায় আসবে না পরীক্ষা অ্যাটেম্প করার সময়, যে আমি দেখি যে ট্রিক্সটা এখানে আছে কিনা কোশ্চেনটায়। টেস্ট 2 এ দেখুন কম করে 2-3টা কোশ্চেন দেওয়া ছিল, 1-এও সেম কোশ্চেন দেওয়া ছিল, সেখানেও ভুল করেছিলেন আপনারা, আবারও ভুল করছেন একই জিনিস। কতবার ভুল করলে শিখবেন যে যখনই অ্যাক্টিভিটি কোশ্চেন থাকবে পরীক্ষা, আমাকে একটু স্লো হয়ে যেতে হবে, আমার পেনটা যেন আটকায়। অ্যাক্টিভিটি কোশ্চেন, তাহলে আমি পড়বো কি, পার্সেন্টেজ এনটা যেন আমার কি দিয়েছে আমি পড়ে দেখবো সেটা। এগুলো মাথা মধ্যে খেলতে হবে, যখনই এই কোশ্চেন এই ট্রিক্সটা বুঝতে হবে আপনাকে। কোশ্চেনটা কেন দিচ্ছি আমি বলুন তো, এ তো সবাই জানি ফর্মুলা, আমরা কেন দিচ্ছি এই ট্রিক্সটাকে বোঝার জন্য, যাতে আপনি এই কোশ্চেনটা এলেই সমস্যা মাথায় ট্রাই করে যে আমার যে এই কোশ্চেনে একটা ভুল হতে পারে। কি ভুল হতে পারে? এই লাইনটা পড়াটা ভুল হতে পারে। আর একটা ভুল হতে পারে, বলে দিচ্ছি কি ভুল হতে পারে। এইখানে পার্সেন্টেজের ফর্মুলাটা কি, তাহলে 45 মাইনাস 25/20 পার্সেন্ট, এটা বাই 20% বলেছে, মানে এটা 80% হবে।
তাহলে অ্যান্সার কত হবে? 20/80 হলে 0.25। অনেকে এই 80টা 0.8 বসিয়ে দেবে, দি অ্যান্সার আসবে 25। সেটাও যেন না হয়। লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটে আইপিটা পার্সেন্টেজ বসবে, আর এই ইয়েটাও পার্সেন্টেজে বসবে আপনার। তাহলে 20/80 করে দেখবেন 0.25 অ্যান্সার আসবে। একই অপশনটা 1 নম্বরটা এই জন্যই দেওয়া, যাতে ওইটা 20/20 করেই যাতে একদম চোখ বুজে মারেন। এগুলো লিখবেন, সবসময় লিখবেন যে অ্যাক্টিভিটি কোশ্চেনে আপনাকে সবসময় দেখতে হবে যে এই লাইনটা কি দিয়েছে আমার। অনেকবার তো ভুল করলেন, আর কতবার ভুল করবেন? গ্রেটার দেন না লেস দেন, এই একটা ওয়ার্ডেরই খেলা। এসএসসি যেই বা এই পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেনগুলো এরকমই আসবে। 18 ওয়াটার কন্টেন্ট অফ এ সয়েল স্যাম্পল ক্যান বি ডিটারমিন্ড বাই, কি হবে এটা? স্যার অ্যালকোহল। অ্যালকোহল। Identify the method which is not used for determination of in situ unit weight. কি হবে অ্যান্সার? ইউনিট ওয়েটে কোনটা মেথড ইউজ করা হয় না? কোর কাটার হয়, ওয়াটার ডিসপ্লেসমেন্ট হয়, স্যান্ড রিপ্লেসমেন্ট হয়। তাহলে কি হবে অ্যান্সার? স্যান্ড বাথ, তাই তো? স্যান্ড বাথ কিসে ইউজ করা হয়? স্যার ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট, ঠিক। স্যার এটা সবাই ভুল করেছি স্যার। কি করেছেন? এটা স্যান্ড রিপ্লেসমেন্ট নাকি? স্যার ওই নটটা স্যার বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে লাস্টে করেছি, যে কোর কাটা করে দিলাম স্যার। তাহলে আর কিছু করার নেই। এই পরীক্ষাতেও টাইম পাচ্ছেন না, এই কোশ্চেনেও আর কত ইজি কোশ্চেন করবো আমি? স্যার ওই ফলিং হেডে একটা অঙ্ক ছিল, ওইখানে অনেকটা টাইম নিয়ে নিয়েছে স্যার। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ ডেন্সিটি বোটল ইউজ জেনারেলি ফর ডিটারমিনেশন অফ প্রেসিপিটেবিলিটি? কত হবে অ্যান্সার ডেন্সিটি বোটল? 50 স্যার ml, 50। 50। আর পিগনোমিটারে কত হয়? 900। 900। এগুলো ভুললে চলবে না, ঠিক আছে? আরেকটা আছে না, 1000? লাখ। 1000টা কিছু হয় কি, ডেন্সিটি ফ্ল্যাক্স না এরকম কিছু একটা আছে নাকি? লাস্ট একটা আছে স্যার। ফ্ল্যাক্স আছে, হ্যাঁ মানে স্যার 1000 ফ্লাক্স। দেখবেন। এগুলো মনে রাখতে হবে। এটা তো 21 কোশ্চেন আমাদের সবাই ঠিক করেছেন। কি হবে? কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি হবে নাকি? পার্টিকেল সাইজ রেঞ্জ, হ্যাঁ সিইউ। হ্যাঁ স্যার বি হবে। হ্যাঁ স্যার। গাড়ি ভুল হয়নি তো? 22 কে কে করেছেন ঠিক ঠিক? অনেকে দিলাম অ্যাটেমই স্যার ডি করেনি। করেছি। কি কোশ্চেন দিয়েছে? কিছুই কোশ্চেন নেই। D60/D10 ইকুয়াল টু কত বলেছে? 4। আর D30 স্কোয়ার বাই D60 D10 ইকুয়াল টু 1 বলেছে। বার করতে কি বলেছে আপনাকে? রেশিও কার কার? D30 বাই এফেক্টিভ সাইজ মানে D10, এইটা বার করতে বলেছে আপনাকে। তাহলে D60 কত? 4 × D10। তাহলে এখানে বসিয়ে দিন D30 স্কোয়ার বাই 4 × D10 স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এটা 4 হয়ে যাবে এখানে, 4টা চলে গেলে। তাহলে D30/D10 কত হবে? √4, মানে 2 হবে অ্যান্সার। কেউ করেছেন 2 অ্যান্সার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করেছি। ইজি কোশ্চেন একদম। 23-এরটা ইজি একদম। কত হবে? 50 - 20 না 50 - 35/25, তাই তো? W হ্যাঁ - স্যার। WP/IP। যাদের হয়নি তারা ভাবুন কেন হচ্ছে না কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো তো এক লাইনের হয়েছে। কোশ্চেন হয়েছে তো, তাহলে ভালো খুব। এই যে ফলিং হেডের অঙ্ক, বলুন কি ভুল হয়েছে এটাতে? না এটা তো সিবির অঙ্কটা। ও আচ্ছা, সরি। সবাই করেছেন সিবির অঙ্কটা, না ছেড়ে পালিয়ে গেছেন? না স্যার করা হয়নি। এগুলো মহা পাপ, যদি কমন কোশ্চেন পেয়ে যদি এগুলো না করতে পারেন। এটা করেছি স্যার। মিলেছে 1.2 অ্যান্সার? স্যার 1.2 পরে করেছি স্যার মিলেছে। এটা। 1.2 আসবে মনে হয়, দেখবেন অ্যান্সারটা হয়তো। 1.2 স্যার। হ্যাঁ 1.2। এগুলো কমন কোশ্চেন, এইসব স্যার কোশ্চেন জীবনে ছাড়া যাবে না। পরীক্ষা স্যার দিতে করতে পারেন পারিনি স্যার। আপনাদের লেভেলে, অ্যাসিস্ট্যান্ট লেভেলে এই কোশ্চেনই দেবে একটা। হয়তো এই সিইউসিসি বার করতে দেবে, নাহলে হয়তো ইয়ে ফাইনান্স মডুলাস বার করতে দেবে। আগের টেস্টে একটা কোশ্চেন দিয়েছিলাম,
এইগুলোই দেবে এইসব, মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিলে। 25-এরটা তো মুখস্থ একদম নাকি? 18। হ্যাঁ স্যার। 26-এটা হুইচ অফ দ্য ফলোইং সিলিকা গিফট সাইট, কেওলাইটে কোন বন্ড হয়? হাইড্রোজেন বন্ড। হ্যাঁ স্যার। ইলাইটে কি? আয়নিক বন্ড। আয়নিক। আর ইয়েতে মনমোনাইটে ওয়াটার বন্ড। ওয়াটার। অনেক গ্রেডিং কার্ভ, গ্যাপ গ্রেডিং কি হয়? ভার্টিক্যাল লাইন নাকি? হরাইজন্টাল স্যার। হরাইজন্টাল। কোর্স স্যান্ড কোনটা হয়, 1 না 4? এক স্যার। 1। যত নাম্বার বাড়ে এক তত হবে। সাইজ কমে, তাহলে 1 হবে। এইটা মিনিস্কাস কি হয়? অলওয়েজ পজিটিভ Plus নাকি? minus অলওয়েজ positive. পজিটিভ, আর ডিসপার্সিং অলওয়েজ নেগেটিভ, তাই তো? নেগেটিভ। হ্যাঁ। নেগেটিভ। এগুলো সব দেখুন একদম মুখস্থ কোশ্চেন দিয়েছিলাম কিন্তু। 30-এরটা নেগেটিভ ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স ক্লাসে বলে দিয়েছিলাম, কত হয় নেগেটিভ ভ্যালু হলে? 0। 0 স্যার। 0। এইটা কি বলুন, কে 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 ঠিক করেছে বলুন এই কোশ্চেনটা? 31-এরটা কোর্স গেন স্যার সয়েলের আমি ভুল ক্ষেত্রে কি করেছি। হয়? কোন মেথড? সি থাকলে কনস্ট্যান্ট হেড, আর ফাইন গেন সয়েলে এফ থাকলে ফলিং হেড। কি বলেছে এটা? লেস পারমিয়াবল সয়েল। লেস পারমিয়াবল সয়েল কোনগুলো? স্যান্ড না ক্লে? কার পারমিয়াবিলিটি কম? স্যার স্যান্ডের। ভালো করে ভাবুন, কার পারমিয়াবিলিটি কম, স্যান্ডের না ক্লের? ক্লে। ক্লের পারমেবিলিটি কম। হ্যাঁ, তাহলে লেস পারমিয়াবল বলে কি হবে? ফাইন গেন সয়েল হবে এটা। ফাইন গেন সয়েল হলে ফলিং হেড মেথড নাকি? হ্যাঁ স্যার। কে ঠিক করেছেন, কে ভুল স্যার আমি তো করেছেন? ঠিক, স্যার ঠিকই করেছিলাম এটা ফলিং। স্যার 31-এর এ দেওয়া আছে অ্যান্সার ও, কিতে। এ দেয়া আছে, তাহলে ভুল দেয়া আছে। স্যার লেস পারমিয়েবল থেকে ফলিং হেড করেছিলাম। হ্যাঁ, লেস পারমিয়াবল ফলিং হেডই হবে অ্যান্সার। তাহলে ভুল দিয়েছে, টাইপ করতে হয়তো। 32 ডার্ক সিল, এটা তো পড়িয়ে দিয়েছি, ল্যামিনার ফ্লো হবে নাকি? হ্যাঁ। গ্রাভেলের হ্যাঁ জন্য হয় না, দেখুন সেটাও কোশ্চেনে দেওয়া আছে। গ্রাভেলের টার্বুলেন্ট ফ্লো হয়। 33-এরটা কি হবে এটা? পারমিয়াবিলিটি কার বড় সব থেকে? কোর্স গেন সয়েলের। তাহলে লাস্টে হবে কোর্স গ্রাভেল, তার আগে হবে ফাইন স্যান্ড, তারপর সিল্ট, তারপর ক্লে, মানে সি সিনো। এস এফ জি, এইটা হবে, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তারপর হচ্ছে 34-এটা বলুন। হুইচ অফ দ্য ফ্যাক্টর ডাজ নট এফেক্ট পারমিয়াবিলিটি? পোরোসিটি অফ ফ্লুইড হয়, ভয়েড রেশিও হয়, গ্রেন সাইজ হয়, তাহলে কি হবে অ্যান্সার? ভলিউম অফ সয়েল। করেছেন সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই অঙ্কটা কি ফর্মুলা বলুন আগে ফলিং হেডের? কে ইকুয়াল টু এল বাই এটি লগ অফ কি? ফর্মুলা বলুন, ফর্মুলা যদি মনে রাখতে তো মুশকিল ফলিং হেডের। সামনে কি স্যার ওই 2.3003 কিছু 2.303। একটা আছে নাকি? হ্যাঁ স্যার, বাই লগ লগ অফ 10 K1 বাই K2 স্যার। H2 বাই হ্যাঁ H1 বা H1 বাই H2, যাই বড়টা বাই ছোটটা। তো এটা হয়নি কাউরি, না ট্রাই করেননি? করেছি স্যার এটা। তাহলে অ্যান্সার মিললো না কেন? ইউনিটের জন্য নাকি? স্যার অ্যান্সার মিলেছে স্যার। মিলে যায় তাহলে তো ভালো, বি হবে অ্যান্সার নাকি? অনেকটা টাইম লেগে গেছে স্যার এটা। এক লাইনে স্যার, ফর্মুলা ক্যালকুলেটর বসালে অ্যান্সার বেরোবে। আমি ইউনিটের জন্য ছেড়ে দিই। ইউনিট দেখুন, সবসময় দেখবেন অ্যান্সার কি চাচ্ছে, পার্ট এসে মিলিমিটার পার সেকেন্ডে, তাহলে সব মিলিমিটার আর সেকেন্ডে বসাবো, তাহলে কোনো ঝামেলাই হবে না অ্যান্সার, কখনো কোনোদিন ঝামেলা হবে না। আমার ফর্মুলাটা কি? এল বাই এটি তো, তাহলে প্রথমে এটা কি? ডায়া নাকি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ 0.5 স্যার। হ্যাঁ সেন্টিমিটার, স্যার। তাহলে 5 mm, 5 হলো। লেন্থ কত বলেছে? 20 সেন্টিমিটার, মানে 200 mm হলো। এরিয়া কত হবে? 10 সেন্টিমিটার বলেছে, তাহলে π/4 ইন্টু 100 স্কোয়ার। টি 3 ঘন্টা,
সেকেন্ডে বসাবো, তাহলে 3 ইন্টু 60 গেলাম মিনিটে, ইন্টু 60 করলাম সেকেন্ডে, সামনে একটা 2.303 করে দেবো, ইন্টু লগ অফ কত হবে, ইনিশিয়াল হেড ছিল 1000 আর ড্রপ টু 350, তাহলে সেটা করবো 1000/350। এটা ক্যালকুলেটার একবারে বসাবো আমি, সাইন্টিফিক ক্যালকুলেটারে, খাতা পেন দরকারই নেই কোশ্চেনটা করার। সবসময় দেখবেন অ্যান্সার কিসে চেয়েছে তাতে ইউনিটগুলো কনভার্ট করে বসিয়ে দেবেন, তাহলে সবসময় সলিউশন একবারে বেরিয়ে যাবে আমরা অ্যান্সার। 36 এটা পার্মানেন্ট ফিজিক্যাল প্রপার্টি হু অ্যাফেক্টস দ্য পারমিয়াবিলিটি, কি হবে এটা মনে আছে কে এর ডি হবে। ফর্মুলাটা, ডি স্কোয়ার ই কিউব বাই 1 প্লাস ই ইন্টু গামা বাই মিউ নাকি, গামা ডাব্লিউ বাই মি। তাহলে বোথ ভিসকোসিটি আর ইউনিট ওয়েট। 37 এটা কোফিসিয়েন্ট অফ পারমিটিভিটি অফ সয়েল, কি হবে টেম্পারেচার বাড়লে কোহেশন কমে, রেজিস্ট্যান্স কমে, তাহলে ফ্লো বাড়ে, তাই তো? কি 37 এটাকে করেননি নাকি? হ্যাঁ স্যার বি করেছি। হ্যাঁ। বি স্যার। 38 এটা হোয়াট উইল হ্যাপেন টু পারমিটিভিটি অফ সয়েল ইফ এয়ার এন্ট্রাপ্ট হয়, এয়ার এন্ট্রাপ হলে রেজিস্ট্যান্স বাড়বে, পাইপে আমরা দেখেছি, তাহলে ফ্লো কমে যাবে, তাহলে ডিক্রিজ হবে এটা, ঠিক তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 39 এটা এটা আমি বলেছিলাম রেনল্ডস নাম্বার কত হয়, আর ই লেস দেন 1 হয় 1 সয়েলের ক্ষেত্রে। 40 লাইন জয়নিং পিজোমেট্রিক হেড কি হয়, ইকুইপোটেনশিয়াল লাইন। সব দেখুন স্যার এটা এখানে- ভুল করেছি আমি। হ্যাঁ ভালো করেছেন, খুব ভালো করেছেন, ভুল করেছেন, ফ্লো লাইন করেছেন নাকি? হ্যাঁ স্যার ফ্লো লাইন। ফ্লো লাইনে ফ্লো হয়, এটা আপনার পিজোমেট্রিক এলিভেশন মানে কি বলা হয় এটাকে, কোনটা নেবো, প্রেসারের নেবো, ডেটামের নেবো না টোটালের নেবো? এলিভেশন বলছে, মানে এলিভেশন বলে কি হবে, ডেটামেট হবে না? একচল্লিশ পারমিয়াবিলিটি অফ সয়েল, এটা ভালো কোশ্চেন, ফিল্ডে কোন মেথড ইউজ করা হয়? স্যার বি হবে, পাম্পিং আউট টেস্ট। পাম্পিং ইন পাম্পিং আউট টেস্ট, দুটি মনে রাখতে হবে, পাম্পিং ইন পাম্পিং আউট। 42 এটা সবাই করেছেন? সারফেস এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে ফ্লো কমবে, তাহলে ইনভার্সলি বলেছে, তাহলে ঠিক এটা। আর ডাইরেক্ট মেজারমেন্ট অফ পারমিটিভিটি অফ সয়েল পিসিং অ্যাট এনি স্টেজ অফ লোডিং ইন ওডোমিটার ক্যান বি মেড অনলি ইন ফিক্সড ইন টাইপ ওডোমিটার, এটা আমরা জানি না এখনো, তো এটা একটা ডাউট দিয়ে দিলাম। দ্য পারমিটিভিটি অফ অ্যান অ্যাকুইফার ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার অফ ওয়াটার, এটা ঠিক না ভুল? ভুল তো, টেম্পারেচার বাড়লে পারমিটিভিটি বাড়ে, তাহলে এটা ভুল, তিনটা ভুল, 2 3 1 3 1 2 3, তাহলে 1 হবে অ্যান্সার। কেউ করেছেন কোশ্চেনটা ঠিক না ছেড়ে দিয়েছেন সবাই? এটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিস। তাহলে 2 নম্বর অপশনটা করে ছেড়ে দিলেন, 3 নম্বরটা আর পড়লেন না যে 3 নম্বরটা কি দিয়েছে। 43 অ্যাকচুয়াল ভেলোসিটি কি হয়, সিভেজ ভেলোসিটি। 44 প্রেসার অফ অ্যান ফিয়াটিক সারফেস কি হয়, ইকুয়াল টু অ্যাটমসফিয়ার, তাই তো? এগুলো তো এক লাইনে এমসিকিউ, সব মুখস্থ করা উচিত। 45 ক্রিটিক্যাল হাইড্রোজেন গ্রেডিয়েন্ট ফর্মুলা কি, আইসিআর এর G-1/1 প্লাস সি, ঠিক হয় তাই তো? হ্যাঁ স্যার। না কেউ করেননি এটা? করিস। করেছেন। 46 এটা কথা বলে দিয়েছিলাম, কনফিগারেশন অফ ফ্লো নেট কার উপর ডিপেন্ড করে, অনলি বাউন্ডারি স্যার কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন। সি। কুইকস্যান্ড condition occurs cohesionless soil in a flow net equipotential line, আর ফ্লো লাইন কিসে থাকে 90 ডিগ্রিতে, এক লাইনে কোশ্চেন দিয়েছি দেখুন এগুলো টোটাল। এইটা কে কে ঠিক করেছেন বলুন, এটা ভালো কোশ্চেন, কে কে করেছেন বলুন অ্যান্সারটা, কি করেছেন বলুন অ্যান্সার, এটা করেছেন কেউ না ছেড়ে দিয়েছেন সবাই? এটা করেছি স্যার। কি অ্যান্সার করেছেন, এ বি সি ডি, বি বি না সি স্যার। করেছেন? বি আর সি এর মধ্যে ওটা কনফিউশন হচ্ছিল, তারপর বিটাই করেছি। এটা এত পড়ে আমরা যদি কনফিউশন হয়, কি বলেছে, টোটাল অ্যান্ড এফেক্টিভ স্ট্রেসেস অ্যাট ডেপথ অফ 6 মিটার
বিলো দ্য টপ লেভেল অফ ওয়াটার ইন এ পন্ড। পুকুর কেমন দেখতে হয়? মাটি থাকে নিচে, তার উপরে জল থাকে, ঠিক? এবার কি বলেছে, কোথায় বার করতে বলেছে? আর 6 মিটার বিলো দ্য টপ লেভেল অফ ওয়াটার, এই ওয়াটার থেকে 6 মিটার নিচে বলেছে। আর বেশ তো কোথায় আমি জানি না, তাহলে আমি ধরলাম জলের মাঝখানে বার করতে বলেছে। এবার বার করুন। এইখানে একটা এ পয়েন্ট নিন, এতে টোটাল স্ট্রেস বলুন কত হবে? সয়েল আছে ওপরে, এ পয়েন্টের ওপরে সয়েল তো নেই, তাহলে 0। সারচার্জ আছে? হ্যাঁ আছে, জলের ওয়েটটা সারচার্জ, তাহলে 6 × Γ W। ওর ওয়াটার প্রেসার কত হবে? এ পয়েন্টের ওপর কোথায় জল আছে? 6 মিটার করে, তাহলে 6 × Γ W। তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে? 0। তাহলে অ্যান্সার কী হবে? 6 আর 0 টোটাল আর এফেক্টিভ চেয়েছে, তাহলে বি হবে অ্যান্সার। এটা করতে পারলেন না? এক লাইনের অঙ্ক করেছি স্যার। করেছেন? বাহ। শুভঙ্কর কোথায় কনফিউশন হয়েছিল? স্যার ওই সার্চ চার্জটা ধরবো কি ধরবো না ওটাতে, মানে পয়েন্টটা কোথায় আছে এই পয়েন্টটা, এই মানে পয়েন্টটা মানে মাটির নিচে আছে না উপরে আছে বুঝতে পারছিলেন না নাকি? পুকুরের যেটা মানে হ্যাঁ, লেভেলটা যখন ওটা দিয়ে দেখছেন ধরছি। আপনার বলা নেই তাহলে আমাকে ধরতে হবে যে মানে আমার মাটিটা 6 মিটার নিচে আছে। কারণ নাহলে তো মাটির ইউনিট ওয়েট বলতে হতো, মাটি কত ডেপথে আছে বলতে হতো, হ্যাঁ এসব তো বলতে হতো আমাকে, জলের ডেপথ বলতে হতো, ঠিক আছে? এটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা। 50, 50-এর অ্যান্সারটা কীভাবে মনে রেখেছেন? কীভাবে মনে রেখেছেন বলুন তো 50-এর অ্যান্সারটা? মানে মুখস্থ কীভাবে করেছেন অ্যান্সারটাকে? সেটা মুখস্থ করে নিয়েছিলাম স্যার। মুখস্থ এইভাবে করবেন, ফ্লো নেট দিয়ে আর যাই করা যাক, পারমিয়াবিলিটি করা যায় না। তাহলে যে অপশানে পারমিয়াবিলিটি নেই সেটা হবে অ্যান্সার। দেখুন কোথায় পারমিয়াবিলিটি নেই, এটা আছে, তাহলে এটা হবে না, তো ডেট এটা তো হবে না, এটা তো হবে না, তাহলে এটা অ্যান্সার। এই কোশ্চেনের একটাই ট্রিক্স, যেখানে পারমিয়াবিলিটি নেই সেটা অ্যান্সার। তাহলে বাকিগুলো আর মুখস্থ করতে হবে না, দেখবেন। এবার বলুন এই টেস্ট দিয়ে কার কীরকম লেগেছে কোশ্চেন লেভেলগুলো? মডারেট। মডারেট স্যার। কাউরি 50 বেরিয়েছে নাম্বার? স্যার 7টা ভুল হয়েছে স্যার, 7টা ভুল। 37টা ঠিক এই হয়েছে। কোশ্চেনটা অ্যাটেম্প আমাদের নাম্বার পাওয়া উচিত, এটা কাট অফ হবে 90 এই কোশ্চেনটা। কারণ 50টা কোশ্চেনই আমি দিয়েছি এসএসসি জেইর প্রিভিয়াস ইয়ার থেকে, যে আমি দেখলাম যে আপনাদের কেউ প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করেছে কিনা। প্রত্যেকটা কোশ্চেনে এসএসসি জেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা, একটা কোশ্চেনও বাইরে নেই। মিলিয়ে নেবেন বই খুলে, তাহলে এখনো প্রিপারেশন হয়নি। প্রিভিয়াস ইয়ার থেকে যদি কোশ্চেন আসে আমার 90 কেন আমার 95 পাওয়া উচিত, তবে জানবেন প্রিপারেশন হয়েছে আপনার। বই খুলে মিলিয়ে দেখে নেবেন প্রিভিয়াস ইয়ার বই খুলে, যার কাছে যা বই আছে, এই সব কোশ্চেন, এই যে কোশ্চেনটা পুকুরের কোশ্চেনটা, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি জেই এগুলো। তাহলে প্রিভিয়াস এসএসসি জেই তো এই লেভেলে কোশ্চেন দিচ্ছে, এটা ভাবুন। তাহলে আমরা কেন করতে পারছি না এই কোশ্চেনগুলো? এই কোশ্চেনটা মনে হচ্ছে বাইরের কোশ্চেন, সব দেবেন ওখানকার কোশ্চেন, খুলে দেখবেন। এই কোশ্চেনও যদি আমরা 90-95 না তুলতে পারি, তাহলে নতুন কোশ্চেন এলে পরীক্ষায় কী করবো বলুন? আরও রিভিশন করতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। বাকিতে কত হলো? কৌশিক, শুভঙ্কর, অভিজিৎ, কটা ভুল? স্যার 10টা ভুল হয়েছে স্যার। 10টা? কৌশিকের? আমি এখনো দেখিনি স্যার। তাও কি মনে হচ্ছে, মানে যা দেখলেন কোশ্চেনগুলো? মোটামুটি 7-8টা ভুল হবে। তাহলে তো মুশকিল, এখনো লোভ সামলানো যাচ্ছে না কোশ্চেন পড়ে। টাইম পেয়েছিলেন তো এই কোশ্চেনটা করতে, প্র্যাকটিস মানে অ্যান্সার করতে করতে? লাস্টে তো 10 মিনিট ছিল নিশ্চয়ই, আশা করি, না ছিল না? হ্যাঁ পেয়েছিলাম স্যার। পাওয়া তো উচিত। ভাবুন, প্রত্যেকটা টেস্ট দিচ্ছেন, ভাবুন মানে ডাউটটা কোথায়, সমস্যাটা কোথায়, আমার কেন ভুল হচ্ছে, ভুলটা কেন কমাতে পারছি না? নাহলে কিন্তু খুব মুশকিল, কারণ পরীক্ষা হলে গিয়ে নাহলে এই 7টা ভুলটা তখন 15টা ভুল হয়ে যাবে আসলে এক্সামে গিয়ে। আপনারা যদি মানে টেস্ট দিতে চান, আমি অনেক মানে কোশ্চেন বানিয়ে আপনাদের দিয়ে দেবো টেস্ট দেওয়ার, কিন্তু টেস্টটাকে সিরিয়াসলি নিতে হবে, যেমন সবাই দিচ্ছে না,
কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, বা কেউ কোনোদিন ইয়ে করছে। একটু সিরিয়াসলি টেস্টগুলোকে নিতে হবে, অ্যাটলিস্ট পড়াশোনা করুন না করুন আলাদা ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, আজ পড়ানো তাহলে শুরু করছি। ভালো করে রিভিশন করতে হবে কিন্তু থিওরিগুলো না রিভিশন করলে ম্যাক্সিমাম কোশ্চেন সব থিওরিটিক্যাল কোশ্চেনই দিয়েছিলাম এবারে। কি পড়ছিলাম আমরা? শিয়ার স্ট্রেংথ। আজকের চ্যাপ্টারটা শিয়ার স্ট্রেংথের শব্দ মানে, দাঁড়ান লিখে দিই। স্যার কিছু মানে নোটস বাকি ছিল পিডিএফ নোটস তো আগের বাকি ক্লাসে। আছে, আমার শরীরটা একদম ভালো নাই, আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার, চেষ্টা করছি। কম্প্যাকশন আর কনসোলিউশনটা বাকি আছে, এই দুটো চ্যাপ্টার এই সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো চেষ্টা করছি। শিয়ার স্ট্রেংথে আগের দিন যা পড়িয়েছি, মানে আমি এখান থেকে শুরু করছি, আগের দিন যা পড়িয়েছি সেগুলোকে যদি মানে বুঝে থাকেন খুব ভালো, না যদি বুঝে থাকেন কিছু ডাউট থাকে তাও ঠিক আছে, কিন্তু আজকে যেটা পড়াবো আপনাদের অ্যাটলিস্ট যেই পরীক্ষার জন্য, মানে এসএসসি যেই বা পিএসসি যেই যাই বলবেন, তার জন্য আজকের ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন আসবে এখান থেকে। আগের দিন যেগুলো পড়েছি অনেকটা সময়ের মানে ডিপ কনসেপ্টের জন্য লাগে, কিন্তু আজকেরগুলো মেন। তা আজকেরটা যার যা ডাউট থাকবে বলবেন কিন্তু একটু, ঠিক আছে? তাহলে কিন্তু খুব মুশকিল হবে, মানে এইখানটা বুঝতে না পারলে পরে সমস্যা হয় সিআর স্ট্রেংথের অবজেক্টিভগুলো করতে গিয়ে। ঠিক আছে, শুরু করছি আজকে। তাহলে সিআর স্ট্রেংথে আমরা মেন ফর্মুলা কি রেখেছিলাম? সিআর স্ট্রেংথ অফ সয়েলের টাউ এস ইকুয়াল টু কি পড়েছিলাম? সি প্লাস সিগমা এন ট্যান ফাই। এবার এই ফর্মুলাটা আমরা দুটো ফর্মুলা ভার্সন পড়েছিলাম, একটা কুলম ইকুয়েশন পড়েছিলাম তাই তো আগের দিন, এটা ছিল কুলম ইকুয়েশন। এখানে সিগমা এন আছে, সিগমা এন মানে কোন স্ট্রেস? এটা এফেক্টিভ স্ট্রেস না টোটাল স্ট্রেস? সিগমা এন টোটাল স্ট্রেস, সিগমা টোটাল আমরা পড়েছিলাম সিগমা ইউ, সিগমা বার, তাই না? অ্যাকচুয়ালি সিগমা এনটা ছিল আমাদের নর্মাল স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস ছিল, তো আমার মানে ইন টার্মস অফ টোটাল স্ট্রেস আমি বলতে পারি এটাকে। আর আর একটা ফর্মুলা বলছিলাম টাউ এস বার ইকুয়াল টু সি প্লাস সিগমা এন বার ট্যান ফাই। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কি ছিল? মডিফাইড কুলম ইকুয়েশন। এইখানে সিগমা এন বার ছিল, বার মানে কি? এফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে? এইটুকু একদিন বলেছিলাম, এই ফর্মুলাগুলো আশা করি সবাই চেনে। এবার এইগুলোতে মানে অ্যাকচুয়ালি কাজটা কি, আমরা কেন করছি, এসব কী জন্য করছি, সেইগুলো আজকে পড়বো। এই যে ধরুন টাউ এসে দুটো প্যারামিটার ছিল, একটা ছিল সি আর একটা ফাই। এগুলোকে কি বলেছিলাম আমরা? শিয়ার স্ট্রেংথ প্যারামিটার। মানে সয়েলের যে যে শিয়ার স্ট্রেংথ আছে সেইগুলো আমাদের এই প্যারামিটার উপর ডিপেন্ড করে, সি আর ফাই। তো আমরা যেটা পড়বো আজকে, যে এই সি আর ফাই আর নট কনস্ট্যান্ট ফর সয়েল, ঠিক আছে? এটা আমাদের একটা কিন্তু বিশাল বড় ডাউট। আমরা ভাবি একটা সয়েলের সি আর ফাই কনস্ট্যান্ট, কিন্তু নয়। শিয়ার স্ট্রেংথ প্যারামিটার একটা সয়েলের কনস্ট্যান্ট নয়, তাহলে কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন, এক হচ্ছে টাইপ অফ সয়েল, দুই হচ্ছে টাইপ অফ টেস্ট, মানে কি, মানে এটা একটু পরে বলবো আমরা, অ্যান্ড কন্ডিশন। আর সি হচ্ছে ওয়াটার কন্টেন্ট। মানে জিনিসটা এরকমই, ধরুন একটা সয়েল আছে আপনার ফিল্ডে, ধরুন একটা ফিল্ডে সয়েল আছে, সেই সয়েল থেকে আপনি একটা স্যাম্পেল তুলে ল্যাবে নিয়ে গেলেন গরমকালে, তাহলে গরমকালে তার যা ওয়াটার কন্টেন্ট থাকবে আর বর্ষাকালে ওয়াটার কন্টেন্ট কি সেম থাকবে? কি মনে হয় আপনাদের? ডিফারেন্ট থাকবে। ডিপেন্ড হবে। তাহলে আমি যখন গরমকালে আমি একটা স্যাম্পেল নিয়ে ল্যাবে তার শিয়ার স্ট্রেংথ বার করলাম, তার একটা আলাদা ভ্যালু পাবো।
আমি যখন বর্ষাকালে সেই সয়েলটাকে নিয়ে গিয়ে তার একটা শিয়ার স্ট্রেংথ বার করবো, তার একটা আলাদা ভ্যালু পাবো। এবং সেই সয়েলটা আমরা কোন টেস্ট করছি বা কী কন্ডিশনে করছি তার উপর আলাদা করে তার প্যারামিটারগুলো আলাদা হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কেন মনে রাখবো, কারণ এগুলো এমসিকিউ আসে, একদম এই লাইনটা এমসিকিউ আসবে যে শিয়ার স্ট্রেংথ প্যারামিটার আর ডিপেন্ড অন টাইপ অফ সয়েল, টাইপ অফ টেস্ট অ্যান্ড কন্ডিশন, আর একটা ওয়াটার কন্টেন্ট অফ সয়েল। ঠিক আছে, তাহলে এই যে CR5 এগুলো কীভাবে বার করায় সেটা আমরা শিখবো, মানে ডিটারমিনেশন অফ। আমরা ল্যাবে দেখুন আমার এখানে আমার মেন এমটা কি, সয়েলটার মেন এম শিয়ার স্ট্রেংথ বার করা, তাই তো। মেন হচ্ছে টাওয়েসটা বার করা আমার সয়েলটার। তাহলে টাওয়েস বার করতে আমাকে সি লাগবে, সিগমা এন লাগবে, ট্যান ফাই লাগবে। তো আমি যদি সয়েলের প্যারামিটার সি আর ফাইটা পেয়ে যাই, তাহলে সয়েলের উপর কতটা লোড আছে সেটা জেনে আমি তার সয়েল স্ট্রেংথ বার করতে পারবো আমি। ঠিক আছে, তাহলে ডিটারমিনেশন অফ CN5 কীভাবে ডিটারমিনেশন করা হয় আমরা এখনই শিখলাম। CN5 আর নট কনস্ট্যান্ট, এটা কিন্তু ভুললে চলবে না, হ্যাঁ। আর একটা কি বলা হয় 2 নম্বরে, CR5 কে কি বলা হয়, এক্সপেরিমেন্টাল প্যারামিটার। দেখবেন প্যারামিটার দুটো আমরা শুনেছেন, একটা এক্সপেরিমেন্টাল শুনেছেন, আর একটা কি টাইপ পড়েছেন, কারণ মনে আছে আর একটা কি টাইপ প্যারামিটার বলি আমরা, অ্যানালিটিক্যাল বলি, কোথাও পড়েছেন? স্যার একটা অ্যানালিটিক্যাল, একটা জিওগ্রাফি। হ্যাঁ, এসব অনেক আছে। এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে বাই টেস্ট, মানে টেস্ট করে আমরা আমরা সেই প্যারামিটারটা পাই। ঠিক আছে, তাহলে কি কি টেস্ট করে জানতে হবে আমাকে। তাহলে এই CR5 গুলো যে কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই টাইপ করে মনে রাখতে হবে। ফার্স্ট কি বললাম, টাইপ অফ পড়েছিলাম, দেখুন আমি বলেছিলাম তো। হ্যালো, হ্যাঁ স্যার, টাইপ অফ সয়েল। হ্যাঁ দাঁড়ান, আমি ওখানে বলেছিলাম তিনটে, একটা টাইপ অফ সয়েল, তারপর ছিল হচ্ছে টেস্ট অ্যান্ড কন্ডিশন, আর লাস্টে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্ট্রোল। তাহলে টেস্ট, দেখুন ওয়াটার কন্টেন্ট হচ্ছে ন্যাচারাল জিনিস, ওটা আমাদের কন্ট্রোলে নেই। তাহলে টেস্ট অ্যান্ড কন্ডিশনটা আমাদের ইয়েতে কন্ট্রোলে আছে। তাহলে এই টেস্ট আর কন্ডিশনের ভাগগুলো আমরা শিখবো ফার্স্টে। ঠিক আছে, টেস্টের কি কি ভাগ আছে, না এখানে একবার লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে র্যাপিড অ্যান্ড স্লো কন্ডিশন, দেখুন আজকে যেটা পড়বো আগের তিনটে চ্যাপ্টারে সব মিলিয়ে কিন্তু আজকে পড়বো। কম্প্যাকশন, কনসোলিডেশন, এফেক্টিভ স্ট্রেস যা পড়েছি সব দেখুন আজকে সব রিভিশন হবে একবার। তাহলে টেস্ট, টেস্ট কি হতে পারে আমাদের, ড্রেন টেস্ট হতে পারে, আর একটা আনড্রেন টেস্ট হতে পারে। তাহলে এই নামগুলো আমরা মনে রাখবো, একটা ড্রেন টেস্ট, একটা আনড্রেন টেস্ট। আর কন্ডিশন কি হতে পারে, র্যাপিড অ্যান্ড স্লো কনস্ট্রাকশন। এইটা আমরা আগে কি পড়েছিলাম, আগে মনে করে দেখুন পড়েছিলাম র্যাপিডটা পড়েছিলাম হচ্ছে সাডেন লোড, আর একটা কি পড়েছিলাম গ্র্যাজুয়াল। মনে আছে আগে পড়েছিলাম আমরা এফেক্টিভ স্ট্রেসে, মনে আছে সাডেন যখন লোড দিচ্ছিলাম তখন ইনিশিয়াল লোডটা কে নিচ্ছিল, এয়ার, ওয়াটার না সলিড, কে নিচ্ছিল? ওয়াটার। ইনিশিয়ালি ওয়াটার নিচ্ছিল। তারপর যদি আস্তে আমি টাইম দিচ্ছিলাম, তখন যদি জল যদি বেরিয়ে যেতে পারছিল তাহলে ওয়াটার তখন লোড ছাড়ছিল, আর সলিড লোডটা নিচ্ছিল। আর যদি স্লো বা গ্র্যাজুয়াল লোডিং দিতাম তাহলে কি করতো, তাহলে জলটা পালানোর জায়গা ছিল আমার, তাহলে সেক্ষেত্রে জল পালিয়ে যাচ্ছিল, তাহলে সলিড নিচ্ছিল। মনে পড়ছে তো, মনে পড়ছে না? হ্যাঁ স্যার। তাহলে এই যে সয়েল থেকে জল বেরিয়ে গেল সেটা হচ্ছে ড্রেন। ড্রেন মানে কি, জল বেরিয়ে যাচ্ছে। আর আনড্রেন মানে হচ্ছে জল বেরোচ্ছে না। ঠিক আছে,
এটা পাতি ভাষা, এটা এইটুকু মনে রাখবো আমরা। ড্রেন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া, মানে জলটা ড্রেন হয়ে যাচ্ছে। আর আনড্রেন মানে হচ্ছে জল বেরোচ্ছে না। আর র্যাপিড মানে হচ্ছে সাডেন লোড দিচ্ছি। আর স্লো কনস্ট্রাকশন মানে হচ্ছে গ্র্যাজুয়াল লোড। ঠিক আছে? তাহলে এই যে ড্রেন আর আনড্রেন কন্ডিশন, এটা কি হয় আমরা পড়বো। এগুলো যখন আগে সব পড়েছি আমরা, যখন সব রিভিশন হবে এগুলো। আগে অন্য টার্ম দিয়ে পড়েছি আমরা। ড্রেন অ্যান্ড আনড্রেন কন্ডিশন। তাহলে বলুন তো একটা, আপনাদের ধরুন এরকম ছিল, এইভাবে বলি, 3 বন্ধু ছিল আপনাদের সয়েলে। আপনাকে বাইরে থেকে একজন মারতে আসছিল। তাহলে আপনি যদি টাইম পায় সয়েলে, তাহলে ফার্স্টে কে পালাবে? এয়ার পালিয়ে যাবে। তারপর যদি টাইম পায় ওয়াটার পালিয়ে যাবে। তারপর আলটিমেটলি লোডটা কে নেবে? আমার সলিড নেবে। আর যদি টাইম না থাকে, তাহলেও কে পালাবে বলুন তো? তাহলে এয়ারটা পালাবে, কিন্তু ওয়াটার পালাতে পারবে না। তাই তো? আমি সাডেন লোড দিই আর আস্তেই লোড দিই, কম্প্যাকশন আমার হবেই। ঠিক তো না ভুল? হ্যাঁ স্যার। আপনি যে কোনো জিনিসে আমি লোড যদি দিই, কম্প্যাকশন হবেই, মানে আমার এয়ার পালাবেই। কিন্তু জল পালাতে পারবে না, কারণ ওর পালানোর জায়গা নেই। তাহলে এই ড্রেন কন্ডিশনে কি হচ্ছে? না বুঝতে হলে বলবেন কিন্তু, নাহলে এগুলো ক্লিয়ার হবে না কিন্তু। হ্যাঁ, ড্রেনে হচ্ছে ওয়াটার ড্রেনড আউট ইফ, কখন পালাবে? ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ দেয়ার, সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড। মানে সাফিসিয়েন্ট টাইম যদি আমি দিই লোডটা দিতে, তাহলে জল পালিয়ে যাবে, সেটা হচ্ছে ড্রেন কন্ডিশন। আর আনড্রেন কি? ওয়াটার নট ড্রেনড আউট ইফ, কখন পালাবে না? যদি সাফিসিয়েন্ট টাইম না দিই। সাফিসিয়েন্ট টাইম নট অ্যালাউড, মানে ড্রেন মানে হচ্ছে আমি যখন জলটাকে পালানো টাইম দিচ্ছি, তাহলে ও জলটা বেরিয়ে যাচ্ছে সয়েল থেকে। আর আনড্রেন কন্ডিশন হচ্ছে আমি যদি জলটাকে পালানোর টাইম না দিই, তাহলে ও সয়েল থেকে পালাতে পারছে না। এইটুকু মেন জিনিস। ঠিক আছে? এবার আমাকে বলুন তো, আমি একটা সয়েলের উপর যখন লোড দিয়েছিলাম, তখন কি কি স্টেপ গুলো হয়েছিল মনে আছে? স্টেপ গুলো, আমি যখন লোড দিয়েছিলাম তখন কি কি হয়েছিল? সেই 1 2 3 4 5 6 মনে আছে? ফার্স্ট কি হয়েছিল? কারোরই মনে নাই ফার্স্ট কি হয়েছিল যখন একটা সয়েলে লোড দিয়েছিলাম? কম্প্রেশন অফ কম্প্রেশন এয়ার। অফ সলিড। এয়ার ওয়াটার সলিড, কম্প্রেশন অফ এয়ার, কম্প্রেশন অফ ওয়াটার, কম্প্রেশন অফ সলিড, তিনটে একসাথে। তারপর রিমুভাল অফ এয়ার বা কম্প্যাকশন। তারপর এক্সপালশন অফ ওয়াটার, কনসলিডেশন বা প্রাইমারি কনসলিডেশন। 6 ছিল রিঅ্যারেঞ্জমেন্ট অফ সলিড, তাহলে সেটা ছিল সেকেন্ডারি কনসলিডেশন। এইগুলো টার্মগুলো হয়েছিল আমাদের। হ্যাঁ স্যার। ঠিক। এবার ভাবুন আমরা যখন কনসলিডেশন করেছিলাম, এটা ওভারঅল প্রসেস। এবার আমার চলে আসুন আপনি 4 নম্বর মেথডটা। 4 নম্বরটা যখন ডিটেলে পড়েছিলাম, তখন মনে আছে কিভাবে হয়েছিল? 4 নম্বরের ডিটেল প্রসেসটা কিরকম ছিল? ফার্স্টে সয়েলের ওপর লোড এলো, মানে কোনটা বাড়লো? টোটাল স্ট্রেসটা বাড়লো, তাই তো? মনে নাই? লোড অ্যাপ্লাইড, তাহলে ইনক্রিজ ইন, দেখুন পড়েছিলাম, ইনক্রিজ ইন টোটাল স্ট্রেস, নাকি? আস- আমার সয়েলের উপর লোড এলো, এবার লোডটা আসার পর কি হলো? আমার লোডটা কে নিচ্ছিল? ফার্স্টে জলটা ফিল করলো আমার, তাহলে জলের কি বাড়লো? ইনক্রিজ ইন এক্সেস পোর ওয়াটার প্রেসার, মনে নাই? হ্যাঁ স্যার। ইনক্রিজ ইন এক্সেস পোর ওয়াটার প্রেসার, তাহলে কি হলো? ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেসার।
তারপর কি হলো, জলটা পালিয়ে গেল ড্রেন হবে, তাহলে কি হলো, ডিক্রিজ ইন এক্সেস পোর ওয়াটার প্রেসার, ডিক্রিজ ইন পোর ওয়াটার প্রেসার। তারপর কি হলো, যেহেতু জল বেরিয়ে পালিয়ে গেছে তাহলে লোডটা কে নেবে, সলিড, তাহলে ইনক্রিজ ইন এফেক্টিভ স্ট্রেস। এটা মনে রাখতে হবে স্টেপগুলোকে, আগের দিন সব বলেছিলাম এগুলো আমরা। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমি যখন জলের উপর যখন লোডটা আসতে, দেখুন আপনার এই যে আমি বলেছিলাম আমাদের যে তিন বন্ধু ছিল, তিন বন্ধুর মধ্যে ফার্স্টে এয়ার তো পালিয়ে গেছে আমাদের, তাই না? তিন বন্ধুর মধ্যে আমাদের তো এয়ার পালিয়ে গেছে ফার্স্টেই। তাহলে তারপর লোড, সে যখন দেখলো যে এয়ার আমার পালিয়ে গেল, তাহলে সে কি, তাহলে জলও পালাতে চাইবে। এবার যদি আমি টাইম দিই তাহলে কি হবে, তার মধ্যে এক্সেস ফ্লো ওয়াটার প্রেসার জেনারেট হবে। তারপর সে পালাবে যখন, তাহলে তার এক্সেস ফ্লো ওয়াটার প্রেসার জিরো হয়ে যাবে, কমে। আলটিমেটলি সে পালিয়ে গেল, মানে এবার সলিডটা লোড নিচ্ছে। তাহলে যখন ড্রেন কন্ডিশন হবে তখন কি হবে বলুন তো, সলিড থেকে জলটা বেরোচ্ছে, আলটিমেটলি এক্সেস ফ্লো ওয়াটার প্রেসার তখন কত হবে, জিরো না কিছু হবে তখন। ড্রেন কন্ডিশনে এক্সেস ফ্লো ওয়াটার প্রেসার কত হবে, স্যার এখানে তো কোনো এক্সেস পোর্টেবল থাকবে না স্যার। থাকবে না, কারণ জিরো হবে। জল বেরিয়ে চলে গেছে। তাহলে আলটিমেটলি পোর ওয়াটার প্রেসারটা জিরো হয়ে যাবে নাকি, পোর ওয়াটার প্রেসার জিরো হবে না, কারণ কনসোলেশনে সবটুকু জল বেরোয় না, কি থেকে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা থেকে যায়, মানে আপনার বাড়ির টেনশনটা থেকে যায়, ঠেঙানির টেনশনটা পালিয়ে যায়। মনে আছে এগুলো বলেছিলাম তখন, না সব ভুলে গেছেন? হয়তো নোটটা দেওয়া হয়নি বলে এগুলো হয়তো রিভাইজ হয়নি, ঠিক আছে। তাহলে আমার যখন দুটো কন্ডিশন, একটা ছিল ড্রেন আর আনড্রেন, তাহলে এক নম্বরে যখন ড্রেন হবে, ড্রেন মানে কি, ওয়াটার আউট, তাহলে সয়েলের লোডটা কে নেবে বলুন, সয়েলের লোডটা কে নেবে, জল যদি পালিয়ে যায়, এয়ার তো আগেই পালিয়ে গেছে, আপনি ড্রেন করে দিলেন তাহলে জলও পালিয়ে গেল, তাহলে সয়েলের লোডটা কে নেবে, সলিড নিউজ। সলিড। তাহলে লোড টেকেন বাই সলিড, তাহলে সলিড লোড নিলে তার স্ট্রেসটা কি নাম দিই আমরা, টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেসার না এফেক্টিভ স্ট্রেস, সলিডের জন্য কি এফেক্টিভ হয়, স্ট্রেস স্যার। এফেক্টিভ স্ট্রেস হবে। এফেক্টিভ। আর টোটাল স্ট্রেস কার জন্য হয়, সয়েলের জন্য, সলিড হলে এফেক্টিভ স্ট্রেস। তাহলে বোঝা গেল তো আমাদের কি যে মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে ড্রেন হলে ওয়াটার আউট হবে, তখন এফেক্টিভ স্ট্রেসের ফর্মুলা বসবে, এইটুকুই মনে রাখতে হবে। তাহলে আনড্রেন যখন হবে, আনড্রেন তখন কি, ওয়াটার যা বেরোবে না, ওয়াটার নট আউট, জল যদি না বেরোয় তাহলে লোডটা কে নেবে, জল যদি না বেরোয় তাহলে লোডটা কে নেবে, ওয়াটার নেবে আর সলিড নেবে। ওয়াটার আর সলিড নেবে। তাহলে দুটো জিনিস যখন চলে এলো, তার কি আলাদা করে কোনো নাম আছে, মনে করে দেখুন তো। সয়েলের ক্ষেত্রে যখন ওয়াটার আর সলিড লোড নিচ্ছিল তখন সেটাকে কি লোড, কি স্ট্রেস বলছিলাম আমরা, টোটাল স্ট্রেস। টোটাল স্ট্রেস, কারণ এয়ার তো কোনোদিনই লোড নিত না, তাহলে সেটা হচ্ছে টোটাল স্ট্রেস। তাহলে কি মনে রাখতে হবে আমাদের, ড্রেন টেস্ট হলে জল বেরোবে, জল বেরোলে এফেক্টিভ স্ট্রেস হবে, আনড্রেন টেস্ট হলে জল বেরোবে না, তাহলে টোটাল স্ট্রেস হবে। মনে রাখা এইটুকুই, আর কিচ্ছু মনে রাখ নাই। যদি এত কিছু বুঝে থাকেন, না বুঝে থাকেন তো ভালো, কিন্তু মনে রাখতে হবে এইটুকু, ড্রেন হলে কি, জল বেরোচ্ছে সয়েল থেকে, ড্রেন মানে জল বেরোনো, এফেক্টিভ স্ট্রেস হবে। আনড্রেন মানে কি, আনড্রেন মানে কি, জল না বেরোনো, তাহলে টোটাল স্ট্রেস হবে, জল যেহেতু আছে তার মধ্যে। ঠিক আছে, এটুকু বোঝা গেল নাকি, না বোঝা যায়নি? তাহলে হ্যাঁ স্যার। দেখুন, আমার উপরে আমরা তিনটে জিনিস বলেছিলাম, একটা টাইপ অফ সয়েল, এইটা আমি পড়িনি, এবার পড়বো আমরা। ড্রেন আর আনড্রেন বোঝা গেছে তো আমাদের, তা বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ড্রেন হলে জল বেরোবে তাহলে এফেক্টিভ স্ট্রেস, আনড্রেন হলে জল বেরোবে না, জল থাকবে, তাহলে টোটাল স্ট্রেস। এবার বলুন তো, র্যাপিড হলে জল বেরোবে না থাকবে, আপনি র্যাপিড লোড দিচ্ছেন বা সাডেন লোড দিচ্ছেন, তাহলে সয়েল থেকে জল বেরোবে কি বেরোবে না, বেরোবে কিছুটা। র্যাপিড দিলে সে বেরোতে পারবে না, আপনাকে তিন বন্ধু মিলে ঠেকাতে এসেছে, হ্যাঁ 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 হ্যাঁ, র্যাপিড, হ্যাঁ ইনস্ট্যান্ট। হঠাৎ পেছু থেকে এসে আপনাকে ঠেকিয়ে দিল, আপনি পালানোর জায়গা পাবেন, পাবেন না তো, তাহলে তো মার তো পড়বে দু নাকি গায়ে,
তাহলে সাডেন যখন হবে তখন জল কিন্তু বেরোনোর সুযোগ পাবে না। তাহলে জল যদি বেরোনোর সুযোগ না পায় তাহলে সলিড আর ওয়াটার আমার লোড নিচ্ছে, তাহলে সেটা কোন স্ট্রেস হবে? টোটাল না ইফেক্টিভ? টোটাল স্যার। টোটাল স্ট্রেস। টোটাল হবে, টোটাল কারণ সয়েল নিচ্ছে। আর স্লো কনস্ট্রাকশন হচ্ছে মানে কি, জল বেরোনোর টাইম আছে, তাহলে জল বেরিয়ে পালিয়ে যাবে, পালিয়ে গেলে লোডটা কে নেবে? সলিড সলিড নেবে। তাহলে এফেক্টিভ হবে, সলিড সলিড নিলে হবে। কি কি নাম হয়? এফেক্টিভ। স্ট্রেস। দেখুন আমি কিন্তু পড়ানোর সময় এইভাবে কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, সিগমা ইকুয়াল টু সিগমা বার ইকুয়াল টু সিগমা, এটা সিগমা ইকুয়াল টু সিগমা বার প্লাস ইউ যদি আমি করি, এটা সয়েলের জন্য ছিল টোটাল স্ট্রেস, এটা সলিডের জন্য ছিল, আর এটা ওয়াটারের জন্য ছিল। সেই লজিকগুলো যখন এখানে কাজ করছে, আমার যখন সলিড আর ওয়াটার যখন হচ্ছে তখন ইকুয়াল টু কি সয়েল, তাহলে টোটাল স্ট্রেস হবে। আর যখন শুধু সলিড তখন কি হবে? এফেক্টিভ হবে। তাহলে সেই কবে 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে পড়ি, তো এখনো কিন্তু এগুলো লাগবে আমাদের। সেম কনসেপ্ট যদি একবার ক্লিয়ার হয়ে যায় না, তাহলে কোনো সমস্যা হবে না এগুলো। তাহলে আবার রিভিশন করুন। ড্রেন হলে কি মেথড? জল বেরোবে না বেরোবে না ড্রেনে? বেরোবে না স্যার বেরোবে। বেরোবে না বলছে একজন। ওয়াটার ড্রেন আউট। হচ্ছে মানে কি? না ড্রেন বেরোবে কি করে জল বেরোচ্ছে? হুম। পাতেই পারবে একটা যে কোনো জিনিস যদি একটা ড্রেন কেটে দিই একটা, তাহলে তো জল বেরিয়ে যাবে সেখান থেকে, তাই না? আপনার একটা পুকুর আছে, পুকুরতে একটা ড্রেন কেটে দিন, সেই পুকুরে জল আছে, ড্রেন কেটে দিন, তাহলে জল বেরোবে না? এইভাবে ভাবুন না প্র্যাকটিক্যালি। তাহলে ড্রেন হলে জল বেরোচ্ছে, তাহলে জল বেরোলে কি লোডটা কে নেবে? সলিড নেবে। সলিড জল নেই সয়েলে আমার, তাহলে এফেক্টিভ। আনড্রেন হলে জল বেরোচ্ছে না, তাহলে টোটাল। র্যাপিড হলে, র্যাপিডে জল কিন্তু বেরোতে পারবে না, কারণ সে পেছু থেকে তো ঠিকই দিয়েছে ওকে, তাহলে সলিড আর ওয়াটার মিলে লোড নিচ্ছে, তাহলে টোটাল। আর স্লো হলে জল বেরোচ্ছে, জল বেরোলে কি হবে? এফেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার তো? এরপর এই দুটো যদি বুঝে যান, তাহলে এবার পড়বো টাইপ অফ সয়েল। একই সয়েল দু রকম বিহেভ করবে, কখন কি করবে এটা এখন বলবো। টাইপ অফ সয়েল, তাহলে একটা সয়েলের নাম বলুন। জেনারেলি সয়েলকে আমরা কি নামে চিনি? সয়েল বলতে আমরা কি বুঝি? দুটো নামই তো চিনি সয়েলকে, নাকি? ক্লে আর ফাইন স্যান্ড। গ্রেন আর কোর্স গ্রেন। হ্যাঁ, তাহলে ওই তো ফাইন গ্রেন আর কোর্স গ্রেন, মানে একটা হচ্ছে ক্লে একটা স্যান্ড, বেসিক। হ্যাঁ তাহলে স্যার। প্রথমে ক্লেটা দিয়ে শুরু করি, ক্লেটা দিয়ে বোঝার সুবিধা হবে। ফার্স্টে ক্লে, তাহলে ক্লে সয়েল নিয়েছি, আমি র্যাপিড লোড দিচ্ছি, তাহলে কি হবে? ভাবুন এইভাবে, কিভাবে ভাববেন? কার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কিরকম, তাকে আমি কিরকম লোড দিচ্ছি, তাহলে জল বেরোবে কি বেরোবে না, তাহলে কোন মেথড হবে, এইভাবে ভাবুন। ক্লের ওয়াটার হোল্ডিং ক্ষমতা কেমন, ভালো না কম? মানে বেশি ভালো, না কম? বেশি বেশি। বেশি। ভালো। ভালো। তাহলে ক্লেকে আমি র্যাপিড লোড দিচ্ছি, র্যাপিড লোড দিলে জল বেরোতে পারবে কি পারবে না? পারবে না। পারবে না। র্যাপিড যদি জল বেরোতে না পারে, তাহলে কন্ডিশনটা কিরকম কন্ডিশন? আনড্রেন। আনরেন। তাহলে বলুন লোডটা কে নেবে আনরেন হলে? সয়েলের মধ্যে ক্লে কে কে আছে? ক্লে প্লাস সয়েল। ওয়াটার প্লাস ক্লে প্লাস ওয়াটার। ক্লে নয়, ওটা সলিড। ক্লে তো সলিড ওভারঅল সয়েলটা, ক্লের মধ্যে তো জল আর সলিড আছে, ক্লে থেকে তো আলাদা করে জল নেই। ক্লে বলছি মানে ক্লে একটা সয়েল, তার মধ্যে আমার ওয়াটারও আছে, এয়ারও আছে, আর সলিডও আছে, তাহলে সলিড আর ওয়াটার নেবে। সলিড আর ওয়াটার, হ্যাঁ। তাহলে সলিড আর ওয়াটার যদি নেয়, তাহলে সেটা কোন স্ট্রেস হবে? টোটাল স্ট্রেস। টোটাল। টোটাল স্ট্রেস। কেন বলছি, এমসিকিউ এরকমই আসবে। র্যাপিড কনস্ট্রাকশন ইন ক্লে, হুইচ মেথড উইল ইউজ? টোটাল স্ট্রেস মাত্র তখন। এবার বলুন স্লো, আস্তে আস্তে জল দিচ্ছি, আস্তে আস্তে লোড দিচ্ছি, ক্লিয়ার জল ধরে আছে, তাহলে কি হবে? সয়েল থেকে জল বেরোবে কি বেরোবে না? বেরোবে স্যার। তাহলে কন্ডিশনটা কিরকম? ড্রেন। ড্রেন, ওয়াটার আউট, ড্রেন হলে কি হবে? এফেক্টিভ, তাই তো? এফেক্টিভ স্ট্রেস। ক্লিয়ার হলো কি হলো না বলুন, হ্যাঁ নাহলে স্যার। কিন্তু মুশকিল।
ক্লিয়ার হয়েছে তো? স্যান্ডে গিয়ে দেখুন সব গুলিয়ে যাবে এবার। একটা র্যাপিড, একটা স্লো। কিসের উপর ডিপেন্ড করে আমি ভাবতে বলেছিলাম? যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, তাই তো? স্যান্ডের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কেমন? কম। কম বলতে নেগলিজিবল, একদমই নেগলিজিবল। নেগলিজিবল। জল ধরে রাখতে পারে না স্যান্ড। মানে কি, স্যান্ডের উপর এক মগ জল ঢেলে দিন, জল বেরিয়ে পালিয়ে যাবে বালি থেকে, তাই তো? কিন্তু ক্লেতে জল ধরে ঢালবেন, দেখবেন ক্লের মধ্যে জলটা হোল্ড করে থাকতে পারে। তাহলে র্যাপিড যদি করি তাহলে জল বেরোবে কি বেরোবে না? ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি দিয়ে ভাবুন। বেরোবে ড্রেন হবে। না, বেরোবে না। একে একে অ্যান্সার দিন সবাই। বেরোবে না। বাকিরা? মেন পয়েন্ট হচ্ছে এখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এইটাকে ভাবুন, দিয়ে ড্রেন কম্পেয়ার হয়ে করুন, যাবে। তাহলে বুঝতে পারবেন। স্যান্ডের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একদমই নেগলিজিবল, মানে প্রায় জিরো। তাহলে আমি লোড যেরমই দিই, ও তো জলকে ধরে আটকাতে পারবে না। যেই দেবেন ও পালিয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ কি, স্যান্ডের পার্টিকেল, সলিড পার্টিকেল আর ওয়াটারের মধ্যে কোনো বন্ডিং নেই। আপনি যেই লোড দেবেন, এই জল এই দিক দিয়ে পালিয়ে যাবে। কিন্তু ক্লের ক্ষেত্রে কি হবে? ক্লের কোয়েশন অনেক বেশি পার্টিকেলের মধ্যে, তাহলে ওরা একটা গেট তৈরি করে দেয় কোয়েশনের জন্য, তাহলে জলটা বেরিয়ে পালাতে পারে না, আটকে রাখে র্যাপিড হলে। আর যখন স্লো হবে তখন আস্তে আস্তে জলটা বারবার ধাক্কা মারবে, এই বন্ডটাকে ভাঙবে, দিয়ে জল বেরোবে। তাহলে র্যাপিড হোক, তাহলে কি হবে? তখন ড্রেন কন্ডিশন হবে। ড্রেন হলে এফেক্টিভ। আর যদি স্লো হয় তো এমনিই জল বেরিয়ে পালিয়ে যাবে, তো তখনও ড্রেন হয়ে যাবে, তাহলে এফেক্টিভ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটুকু পয়েন্ট মনে রাখা, কিন্তু আমাদের প্রচুর এমসিকিউ আছে দেখবেন ইউথ। যদি ক্লিয়ার না হয় আরেকবার বলুন, বলে দিচ্ছি। ক্লেটা তো বুঝতে কোনো সমস্যা নেই নাকি? ক্লিয়ার হলো না হয়নি? হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার না হয় তাহলে বলবো এক্সেপশন, কেমিস্ট্রিতে পড়েছিলাম না আমরা এক্সেপশন, মনে আছে? এক্সেপশন বলে এক্সেপশনাল যা কেস। খুশি মুখস্থ করতাম আমরা চোখ বুঝে একদম। এটা এক্সেপশন, এটা মুখস্থ করতে হবে না বুঝে। তো এটাও এক্সেপশন, স্যান্ডের ক্ষেত্রে র্যাপিড হোক স্লো হোক, ড্রেন হবে এফেক্টিভ হবে, এটুকু মুখস্থ করবেন। আর ক্লেতে র্যাপিড হলে 100 আর স্লো হলে ড্রেন। যেভাবে খুশি মনে রাখতে পারেন, যদি মনে না রাখতে পারেন তাহলে এক্সেপশন ভেবে মুখস্থ করবেন এটাকে, কিন্তু মনে রাখতে হবে এটা, ঠিক আছে? এবার দেখুন, এই যে জিনিসগুলো দেখলাম, এগুলো তো আমরা লোডিং করছি, এই করছি, না করছি, এই করছি, সব তো বুঝলাম। এবার আমরা যে সিয়ার টেস্ট করি, মানে আলটিমেটলি ফিল্ড আর ল্যাবে কিরকম এফেক্ট হয় এগুলো, সেটা বুঝবো। তো আমি যাই করি আমার আলটিমেটলি তো আমি ফিল্ডে গিয়ে করি, তাই না? কিন্তু এই যে সিয়াস্টেন প্যারামিটার, সেগুলোকে আমি ফিল্ডে বার করতে পারি, আমরা ল্যাবে বার করি। সবাই ল্যাবে টেস্ট করেছি তো, আমরা সিয়াস্টেনদের ভেন সিয়াস টেস্ট আশা করি সবাই করেছি ল্যাবে আমরা। তাহলে এই যে স্টেজগুলো হয়, স্টেজেস ইন সয়েল বলে, এটা আমি যে ল্যাবে কিরকম হয় আর ইয়েতে কিরকম হয় ফিল্ডে, সেটা পড়বো আমরা, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ আসবে ডাইরেক্ট একদম। তাহলে স্টেজেস ইন সয়েল, এবার বলুন তো, শিয়ার স্ট্রেন্থ আমরা যখন পড়েছিলাম মনে আছে? আগের দিন আমরা পড়েছিলাম, একটা সয়েলের মধ্যে একটা পার্টিকেল নিয়েছিলাম, সেই পার্টিকেলকে ধরুন এটা নর্মাল কন্ডিশন, তাহলে তখন কি কোনো লোড কাজ করছিল তার গায়ে? ন্যাচারাল সয়েলে কি লোড কাজ করছিল? কি নাম ছিল এটার? সিগমা সি ছিল নামটা, হ্যাঁ। কনফাইনিং প্রেসার। আর তারপর যদি আমি ফুটিং বানাচ্ছিলাম, সেটা কি নাম দিয়েছিলাম আমরা? সিগমা ডি। কি ছিল এটা? ডেভিয়েটার স্ট্রেস ছিল এগুলো। তাহলে আমাদের যে শিয়ার স্ট্রেংথ হচ্ছিল, সেই শিয়ার স্ট্রেংথের দুটো স্টেজ, হ্যাঁ, মানে জিনিসটা আর কিছুই না, জিনিসটা হচ্ছে এইটা, বলে দিচ্ছি লিখে নিই। একটা হচ্ছে কনফাইনিং স্টেজ, বুঝিয়ে দিচ্ছি তাহলে।
অথবা সেল প্রেসার স্টেজ, আর 2 হচ্ছে ডেভিয়েটার স্টেজ বা শিয়ার ডেভিয়েটার স্ট্রেস, শিয়ার অথবা ব্যাক প্রেসার শিয়ার স্টেজ। মানে ধরুন আপনার একটা জমি আছে, ফাঁকা জমি আমরা পড়েছিল, ঠিক আছে? সেই জমিতে আপনি বাড়ি করবেন। এবার বাড়ি করার আগেও তার মধ্যে যে পার্টিকেল গুলো ছিল, যে কোনো একটা পার্টিকেল মাটিটার নিচে, সে কিন্তু ফ্রি অবস্থায় ছিল না। সে কি ফ্রি অবস্থায় ছিল? এইভাবে ভাবুন, আপনি যখন কলেজে ভর্তি হয়ে যান, কলেজে ভর্তি হওয়ার আগে ধরুন কলেজে ভর্তি হওয়ার পর আপনার উপর পড়াশোনার চাপ এলো প্রচুর, কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় কি আপনি ফ্রিতে ছিলেন? ছিলেন না। আপনার আরো আনুষঙ্গিক অনেক কিছু প্রেশার ছিল মাথায়। যেমন আগের দিন আমরা সেই সয়েল ওয়াটার ক্ষেত্রে পড়েছিলাম, একটা ছিল 30 তার বাড়ির প্রেশার বা পড়াশোনার প্রেশার, আর 70 কি ছিল তাকে ঠেকানোর প্রেশার। সিমিলারলি আপনার যে সয়েলের পার্টিকেলটা যেটা আছে সয়েলের মধ্যে, তার ওপর তখন যখন আমি কোনো বাড়ি করি না, একটা ফাঁকা জমি পড়ে আছে, তখনও কিন্তু সে প্রেশার আছে। কি প্রেশার আছে? তার মাথার উপর, তার মাথার উপর যে সয়েলটা আছে, সেই সয়েলের লোডটা তার উপর আছে, এবং তার পাশে যে সয়েলগুলো আছে তারাও তাকে কিন্তু ঠেলছে। মানে আপনি একটা মেলার মধ্যে আছেন ভাবুন, যদি মেলার মধ্যে থাকেন তাহলে আপনার পাশ থেকেও আপনাদের কিন্তু সবাই ধাক্কাধাক্কি করে। তাহলে এই যে প্রেশারটা, যখন সয়েলের উপর আমি কোনো নো কনস্ট্রাকশন করেছি, কোনো কনস্ট্রাকশন করিনি আমি, নো কনস্ট্রাকশন যখন, তখনও কিন্তু সয়েল পার্টিকেলটা একটা প্রেসারের মধ্যে আছে। সেটা কি প্রেসার? সেটাকে আমরা বলি কনফাইনিং স্টেজ বা সেল প্রেসার স্টেজ। যেমন দুটো নাম লিখেছি এখানে, ঠিক আছে? কনফাইনিং এইটা হচ্ছে আমাদের ফিল্ডে নাকি, আর সেল প্রেসার হচ্ছে আমাদের ল্যাবে। তেমনি ডেভিয়েটারটা হচ্ছে আমাদের ফিল্ডে, সিয়ারটা আমরা ল্যাবে বলি, ঠিক আছে? তো তাহলে কনফাইনিং যখন আমি বাড়ি করিনি তখন একটা প্রেসার, সেটা হচ্ছে কনফাইনিং স্টেজ। আর একটা হচ্ছে আমি যখন বাড়ি করলাম সয়েলটার উপরে, এবার ধরুন আমি সয়েলটার উপরে বাড়ি করেছি, ঠিক আছে? সয়েলটা যদি একটা বাড়ি করি, তাহলে এক্সট্রা এই যে সয়েল পার্টিকেলটা, এর উপর আরেকটা এক্সট্রা লোড এলো, বাড়িটার লোড, সেটা হচ্ছে আমাদের ডেভিয়েটার স্ট্রেস, ঠিক আছে? এতটা ক্লিয়ার তো, যে একটা সয়েল পার্টিকেল দুরকম ভাবে লোড হতে পারে। এক, যখন কোনো লোডিং হয়নি এক্সটার্নাল, তখন সয়েল পার্টিকেলটা তার নিজের আশেপাশে পার্টিকেলের জন্য একটা কনফাইনিং স্টেজে বা সেল প্রেসার স্টেজে আছে। তারপর যখন আমি বাড়ি বানালাম তখন এটা ডেভিয়েটার স্টেজ বা শিয়ার স্টেজে আছে। ঠিক? এতটা ক্লিয়ার তো? স্যার তাহলে ডেভিয়েটর মানে যেটা অ্যাডিশনাল লোড যেটা দেওয়া হচ্ছে স্যার। যেটা অ্যাডিশনাল, মানে তার ইনিশিয়াল কন্ডিশনের পরে আমি যেটা দিচ্ছি সেটা। তাহলে ইন ফিল্ড বা অ্যাকচুয়াল কেস আমি যদি বলি, তাহলে অ্যাকচুয়াল কেসে কিরকম করলাম, এটা স্টেজ 1, স্টেজ 1টা এরকম। এগুলো কি ছিল? সিগমা সি কনফাইনিং, তাই তো? আর 2 নম্বর কি স্টেজ ছিল ফিল্ডের ক্ষেত্রে? ডেভিয়েটার। ডেভিয়েটারটা ফিল্ডে কিরকম হয়? একটা ফাউন্ডেশন করা হয় যখন ফিল্ডে, হ্যাঁ? এগুলো কিন্তু ভালো করে বুঝে নেবেন, যদি অসুবিধা থাকে কিন্তু বলবেন আমাকে, ঠিক আছে? নাহলে কিন্তু অসুবিধা হবে। এটা কি বলেছিলাম? সিগমা ডি। ডেভিয়েটারে যখন আছে তখন কিন্তু সিগমা সিটা অলরেডি আছে না, আমরা পড়েছিলাম আগের দিন। তাই এটা লিখিয়ে দিলাম, ভুলে যাবে। সিগমা 1 ইকুয়াল টু সিগমা ডি প্লাস সিগমা সি, আর কনফাইনটা ছিল সিগমা সি সাইডেরটা। ইন ল্যাব, ল্যাবে কিরকম হয়? এটা তো ফিল্ডের কেস, ল্যাবে কিরকম হয়? টেস্ট যখন আমরা করি তখন কিরকম হয়? 1 নম্বর স্টেজটা একটা ল্যাবে কেউ করেছেন সিয়ার স্ট্রেন্থ মনে আছে ল্যাবে কিরকম করেছিলাম আমরা? হয়তো কারোর মনে নেই। একটা স্যাম্পেল নেওয়া হয়, ঠিক আছে? সয়েল স্যাম্পলটা নেওয়া হলো, এটা সয়েল একটা, এটা হচ্ছে কনফাইনিং। তাহলে বলুন তো আমাকে, কনফাইনিং স্টেজে আমার পার্টিকেলটা কোন দিক থেকে আমার লোডে ছিল? কোন কোন দিক থেকে? অল রাউন্ড চারিদিকে স্যার। অল, চার দিক থেকে। আর ডেভিয়েটারে কোন দিক থেকে ছিল?
টপ টপ টেপ। টপ মানে অ্যাডিশনাল টু টপ মানে কনফাইনে যতটা ছিল ততটা ছিলই, প্লাস টপ থেকে একটা এক্সট্রা ছিল আমার, ঠিক? তাহলে কনফাইন স্টেজে আমি কিরকম করি, এই সয়েলটাকে একটা আমরা মেমব্রেন দিয়ে বেঁধে দিই। এবার ধরুন আপনাকে আমি একটা বস্তা দিয়ে বেঁধে দিলাম, তাহলে আপনি মাটি একটা ফিল করবেন গিয়েছিল প্রেসার একটা, কিন্তু। তাই তো? আপনি এখন ফ্রি আছেন, আপনাকে একটা বস্তার মধ্যে ভরে আমি দড়ি দিয়ে বেঁধে দিলাম, চারদিক থেকে দড়ি জড়িয়ে, তাহলে আপনিও একটা ফিল করবেন প্রেসার। সেই প্রেসারটা কি হবে, কনফাইনিং প্রেসার সিগমা সি। ক্লিয়ার তো? ধরুন চারদিক থেকে বেঁধেছি আমি আগে, এটা ল্যাবে করা হয় এইভাবে, ঠিক আছে? আর ডেভিটাস টেস্টটা হলে কিভাবে করা হয়, এই সয়েল স্যাম্পেলটা উইথ কনফাইনিং, তাই ফিল্ডেও যেমন ছিল উইথ কনফাইনিং, তাহলে চারদিকে সিগমা সি, এটা একটা মেমব্রেন। হ্যাঁ, এর উপর কি করা হচ্ছে, তাহলে সিগমা সি অলরেডি আছে আমার কনফাইনিং এর জন্য, এর উপর একটা অ্যাডিশনাল লোড দেওয়া হলো, তাহলে সেটা কি, সেটা সিগমা ডি, এইটা হচ্ছে সিগমা ডি, আর এর উপর অ্যাডিশনাল কি আছে, আমার একটা সিগমা সি আছে অলরেডি এক্সটার্নাল। তাহলে এইভাবে ফিল্ডে করা হয়, এ ল্যাবে করা হয়। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, ল্যাব আর ফিল্ডের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার তো? দেখুন ক্লিয়ার কি না? ফিল্ডে যখন একটা পার্টিকেল সয়েলের মধ্যে আছে, আমি তার উপর কোনো কনস্ট্রাকশন করিনি, তখন আশেপাশে সয়েল এবং উপরে বা নিচে যে সয়েল তার জন্য সে একটা কনফাইনিং প্রেসার ফিল করে। আপনি যদি হঠাৎ মেলায় ঢুকে যান, তাহলে দেখবেন আপনার চারদিকের সাথে আমরা ধাক্কাধাক্কি হচ্ছে, অনেক একটা প্রেসার ফিল করছেন। তার উপর আমি যদি একটা ফুটিং করি বা একটা বাড়ি বানাই, তাহলে একটা ডেভিয়েটার স্ট্রেস আসছিল। ল্যাবে কি করে, ল্যাবে কনফাইনিং করার জন্য একটা সয়েল স্যাম্পেল নিয়ে চারদিকে একটা মেমব্রেন দিয়ে বেঁধে দেওয়া হয়, বা আপনাকে একটা বস্তার মধ্যে ভরে মানে ভরে আমি চারদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলাম, তাহলে একটা কনফাইনিং প্রেসার ফিল করলেন, প্লাস একটা ডেভিয়েটার স্ট্রেস তার অ্যাডিশনাল দেওয়া হলো, যাতে আমি সেইটাকে ফেল করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এতটা স্টেজগুলো? ক্লিয়ার তো? তাহলে এই যে দুটো স্টেজ দেখুন, দুটো স্টেজের উপর ডিপেন্ড করে আমাদের সয়েলের কন্ডিশনগুলো ডিপেন্ড হয়। শিয়ার স্ট্রেসের শিয়ার স্ট্রেংথের কটা স্টেজ পেলাম আমরা বলুন? দুটো। একটা কি, কনফাইনিং স্টেজ, তাই তো? কনফাইনিং স্টেজ তো একটা, সেইটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে, সেটাকে ডিনোট করা হয় কনসোলিডেটেড অর আনকনসোলিডেটেড। মানে হচ্ছে, আপনি যে ধরুন ওই সয়েল পার্টিকেলটা যেটা তার নিজের লোডে ছিল, তার ফলে তার মধ্যে দিয়ে জল বেরোচ্ছে কিনা, অথবা এইভাবে ভাবুন, ল্যাবে যে একটা আমি স্যাম্পেল নিয়েছিলাম, তাকে আমি এই যে দড়ি দিয়ে বাঁধলাম, তাহলে তার ফলে কি হবে, স্যাম্পেল থেকে জল বেরোনো উচিত আমার, ঠিক তো? আমি যদি একটা দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে আপনার গা থেকে রক্ত বেরোবে, খুব যদি জোরে বাঁধি আমি আপনাকে। সিমিলারলি সয়েলটাকে আমি যদি জোরে চাপ দিই, সেখান থেকে জল বেরোনো উচিত, তাহলে যদি জল বেরোয় তাহলে সেটা হবে কনসোলিডেটেড, আর যদি না জল বেরোয় তাহলে আনকনসোলিডেটেড। ক্লিয়ার তো এটুকু? ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন? স্যার স্ক্রিনটা মাঝে চলে গেছিল স্যার। আচ্ছা, আর একটা কি স্টেজ ছিল, ডেভিয়েটার স্টেজ। তার উপর ডিপেন্ড করে কি করা হয়, তার উপর ডিপেন্ড করে বার করা হচ্ছে আনড্রেন না ড্রেন, ড্রেন না আনড্রেন। তাহলে ড্রেন কি হচ্ছে, মানে আমি যখন অ্যাডিশনাল ফুটিংটা বানাচ্ছি, তার ফলে জল বেরোচ্ছে কিনা, তাহলে ড্রেন ডি, আর যদি জল না বেরোয় তাহলে আনড্রেন। ক্লিয়ার তো? তাহলে একটা সয়েলে আপনাকে নাম আমি এরকম দেবো, সিডি। সিডি মানে কি বলবো আমি, সি ফর কনসোলিডেটেড ড্রেন টেস্ট। কনসোলিডেটেড ড্রেন টেস্ট। এবার কনসোলিডেটেড কোন স্টেজে, কনফাইনিং না ডেভিয়েটার, সেটা ভাবতে হবে কিন্তু। তাহলে প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে 1 নম্বর স্টেজ, মানে কনফাইনিং স্টেজ এটা, আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডেভিয়েটার স্টেজ। কেন বলছি একটু পরে বুঝতে পারবেন, নাহলে সমস্যা হবে এগুলো বুঝতে, ঠিক আছে? ক্লিয়ার তো এটুকু? হ্যাঁ কি না বলুন, এইটুকু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সিডি মানে কি জিনিস, আর হ্যাঁ স্যার। কোন কোন স্টেজের জন্য নাম দিলাম, সিটা কখন নাম দিচ্ছি,
দেখুন দুটোতেই কিন্তু ইউ আছে, এটা যেন না গোলায়। প্রথমে ইউ থাকলে কিন্তু আমি কখনোই আনরেন বলবো না। যদি ইউ ইউ বলি তাহলে কি বলবো নামটা আমি? ইউ ইউ বললে আনকনসোলিডেড আনকনসোলিডেড আনড্রেন্ড আনড্রেন্ড, আর যদি ইউডি থাকে আনড্রেন ড্রেন বলবো না আনকনসোলিডেড কিন্তু, ড্রেন। আনকনসোলিডেটেড ড্রেন। প্রথমটার জন্য হবে কনসোলিডেটেড না আনকনসোলিডেটেড, আর দ্বিতীয়টার জন্য হবে ড্রেন না আনড্রেন। ক্লিয়ার তো নামকরণগুলো নিয়ে? কারোর জন্য হ্যাঁ ডাউট স্যার। না থাকে, ডাউট থাকলে বলবেন কিন্তু। এবার ভাবুন তো, একটা জিনিস একটু বলে দিচ্ছি করে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। আমার যখন ফিল্ডে, ধরুন আমি যখন কনফাইনিং স্টেজে আছে, মানে 1 নম্বর স্টেজে যখন ফিল্ডে পার্টিকেলটা আছে, তখন হয়তো এখান থেকে জলটা বেরোচ্ছে, তার ভয়েডের মধ্যে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু ল্যাবে কি হয়, ল্যাবে আমাদের এই যে সয়েলটা আছে, এই সয়েলের মধ্যে আমি যদি চাপ দিই তাহলে জল আমার বেরোবেই। এবার আমি সেই জল বেরোটাকে অ্যালাউ করছি কি করছি না, তার উপর ডিপেন্ড করছে হচ্ছে আমার কোন স্টেজ, কনসোলিডেটেড আনকনসোলিডেটেড না ড্রেন আনড্রেন। এই স্টেজে কোন নাম দেবো, কনসোলিডেটেড আনকনসোলিডেটেড না ড্রেন আনড্রেন? স্যার ড্রেন আনড্রেনটা স্যার এটা আমরা ইয়েতে কনফাইনিং দেবো স্টেজে কি নাম স্যার, দিই আমরা? না, কনফাইনিং স্টেজে কনসোলিডেট প্রচুর আর কনসোলিডেটেড আনকনসোলিডেট। আনকনসোলিডেটেড কনসোলিডেটেড সিডি। আনকনসোলিডেটেড। আর ডেবিটরে তাহলে যখন কনফাইনিং ডেবিটরে স্টেজে ডেনার। তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি, এই সয়েল পার্টিকেলের নিচে যে একটা ড্রেন পাইপ থাকে, মানে আলটিমেটলি সয়েলের জলটা যেটা দিয়ে বেরোবে, ওখানে একটা ভালভ লাগিয়ে দিই আমরা। ঠিক আছে? এবার ধরুন এই ভালভটা আমি খুলে দিয়েছি, তাহলে খুলে দিলে কনফাইনিং স্টেজের জন্য জল বেরিয়ে যাবে আমার সয়েল থেকে, তাই তো? তাহলে যদি জল বেরিয়ে যায়, ভালভ যদি ওপেন থাকে, তাহলে তখন কি হবে, কনসোলিডেটেড না আনকনসোলিডেটেড? কনসোলিডেট স্যার। কনসোলিডেটেড। ক্লিয়ার তো? ভালভ যদি ওপেন থাকে তাহলে সয়েল থেকে জল বেরিয়ে যাবে আমার। জল যদি বেরিয়ে যায় তাহলে সেটা কনসোলিডেটেড হবে। আর যদি ভালভ যদি ক্লোজ করে দিই আমি, তাহলে জল তো আমার কিছুতেই বেরোবে না সয়েল থেকে, তাহলে তখন আনকনসোলিডেটেড হবে। ক্লিয়ার তো এটা? আমি ল্যাবে বলছি, মানে আপনি ধরুন একটা স্যাম্পেল তো আমি সয়েল থেকে তুলে এনেছি, ফিল্ড থেকে। তো ফিল্ডে যেমন করে জল ড্রেন হয়, ল্যাবে তো সেরকম হবে না। ল্যাব দিয়ে কি হয়, ল্যাবে একটা ড্রেন পাইপ দিয়ে জলটা বেরোয়। তো সেই ভালভটা যদি আমি ক্লোজ করে দিই, তাহলে কি হবে আমার, তখন সয়েল থেকে যে জলটা বেরোতে চাইছিল, তাহলে জলটা বেরোতে পারবে না, তাহলে সেটা সয়েলের মধ্যেই থেকে যাবে। ক্লিয়ার তো? তাহলে ভালভ ক্লোজ থাকলে আমরা কি বলবো, কনসোলিডেটেড না আনকনসোলিডেটেড? আনকনসোলিডেট স্যার। আর ভালভ ক্লোজ থাকলে? পুরো তো উল্টো বলে দিলাম নাকি? স্যার ক্লোজ থাকলে তো আনকনসোলিডেট, ওপেন থাকলে কনসোলিডেট। কনসোলিডেটেড। আর ডেভিয়েটর স্টেজে যদি ভালভটা ক্লোজ থাকে তাহলে কি হবে? স্যার আনড্রেন। হ্যাঁ, আর খোলা থাকলে ড্রেন। মানে সবেতেই ভালভের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? কারণ এমসিকিউ আছে দেখবেন, আপনাকে এইটুকুই বলে দেবে যে শিয়ার স্ট্রেংথে সেকেন্ড স্টেজে গিয়ে আমার ভালভ ক্লোজ আছে, তাহলে কি কন্ডিশন, 4টে অপশন দেবে, কনসোলিডেটেড, আনকনসোলিডেটেড, ড্রেন, আনড্রেন। কি অ্যান্সার হবে? সেকেন্ড স্টেজে ভালভ ক্লোজ, কি অ্যান্সার হবে? আনড্রেন স্যার। আনড্রেন। ক্লিয়ার হচ্ছে না সবার? দুটো স্টেজ আছে, একটা ফার্স্ট, সেই ফার্স্ট স্টেজে আমরা নাম দিই কনসোলিডেটেড বা আনকনসোলিডেটেড। যদি ভালভ খোলা থাকে তাহলে জল বেরিয়ে যাবে, তাহলে কনসোলিডেটেড হবে, আর ভালভ ক্লোজ থাকলে আনকনসোলিডেটেড হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে ডেভিয়েটর স্টেজ, সেখানে যদি ভালভ খোলা থাকে তাহলে জল বেরোবে, জল বেরোলে ড্রেন হবে। আর যদি ভালভ বন্ধ থাকে তাহলে জল বেরোবে না, তাহলে আনড্রেন হবে। ক্লিয়ার তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। এবার তাহলে স্টেজের নামগুলো আমরা লিখি, মানে টাইপ অফ টেস্ট কিরকম হয়। 4টে টাইপ অফ টেস্ট হয়। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইউ ইউ, 2 হচ্ছে সি ইউ, 3 হচ্ছে সিডি, আর 4 হচ্ছে ইউডি। তাহলে ইউ ইউ নাম কি হবে, কে বলবে? কৌশিক স্যার বলুন। আনকন কৌশিক বলুন, ইউ কি নাম হবে, ইউ ইউ? কৌশিক কি নেয় নাকি?
বাকিটা বলুন যে আছেন এই বলুন। আনকনসলিডেটেড আনরেন। আনকনসোলিডেটেড আনড্রেন, তাহলে ভাল কোন স্টেজে বন্ধ থাকবে আমাকে বলুন, আসল যেটা প্রশ্ন, বা কোন স্টেজে ওপেন থাকবে? আনকনসোলিডেটেড মানে কি, জল বেরোবে কি বেরোবে না? আনকনসোলিডেটেড মানে কি, জল বেরোচ্ছে কি বেরোচ্ছে না? মুশকিল জল তো। বেরোবে না। জল বেরোবে না, তাহলে জল যদি না বেরোয় তাহলে ভাল ক্লোজ থাকবে না ওপেন থাকবে? ক্লোজ থাকবে। ক্লোজ। আনড্রেন মানে কি, জল বেরোবে কি বেরোবে না? জল বেরোবে না। জল বেরোবে না, তাহলে জল যদি না বেরোয় তাহলে ভাল ওপেন থাকবে না ক্লোজ থাকবে? ক্লোজ থাকবে। আমি পুরো নামটা লিখলাম না, তাহলে আমি লিখে দিচ্ছি। এমসিইউ কিন্তু এগুলোই আসবে, কিন্তু এগুলোই আসবে। আজকে যদি ক্লিয়ার না হয় পড়ে পড়ে কোনোদিন ক্লিয়ার করতে পারবেন না এগুলো, সব সময় দেখবেন ডাউট থেকে যাবে। বোথ, ভাল, ক্লোজ, তাই তো? সিইউ বলুন, কে বলবে বলুন, আর কে আছে এখানে? অভিক আছে? নেই। সুশান্ত? হ্যাঁ, হ্যাঁ বল, সিইউটা কি হবে, ফুল ফর্মটা? সি হচ্ছে কনসলিডেটেড আনড্রেন্ড হচ্ছে। কনসোলিডেটেড আনড্রেন, তাহলে প্রথমে কি হবে, কনসোলিডেটেড মানে কি? কনসলিডেট মানে ফার্স্ট স্টেজে ভালভ ওপেন। ভালভ ওপেন, তাহলে কনসোলিডেটেড আনড্রেন, তাহলে ফার্স্টে হচ্ছে ওপেন, হ্যাঁ, ফার্স্ট এরটা ওপেন, আর সেকেন্ড সেকেন্ডে, যেহেতু আমার আনড্রেন্ড যেহেতু তার জন্য বন্ধ। হ্যাঁ তাহলে ক্লোজ। বাকিতে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। অভিজিৎ বলুন, কনসোলিডেটেড ড্রেনটা কি হবে? স্যার আমি তো কনসোলিডেটেড বলে দিলাম। ড্রেনটা ফার্স্ট স্টেজে স্যার ওপেন হবে, সেকেন্ড স্টেজে ওপেন হবে তাহলে ভার্বটা। বোথ ওপেন। আর কি আছে, আর কেউ আছে না, কেউ নেই আর? তিনজন ছাড়া? তো শুভঙ্করই বলুন, ইউডিটা কি হবে? স্যার আনকনসলিডেটেড ড্রেন, প্রথমে বন্ধ পরে খোলা থাকবে। ড্রেন, তাহলে প্রথমে আনকনসোলিডেটেড তাহলে বন্ধ, তাহলে ক্লোজ অ্যান্ড ওপেন। দেখুন প্রচুর কিছু পড়েছি আমরা আজকে, এত কনফিউশন জিনিস। ক্লেতে যদি র্যাপিড করি তাহলে কনসোলিডেটেড আনকনসোলিডেটেড, মনে করছো তো? হ্যাঁ স্যার। আবার এখানে পড়ছি দেখুন, কনফাইনিং স্টেজে ভাল বন্ধ না এই বন্ধ, এই এত জিনিস পড়ছি তো। এগুলো যদি অবজেক্টিভ পড়েন দেখবেন, তখন দেখবেন খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। একটু এমসিকিউ গুলো ব্যাখ্যা করতে, মানে কোশ্চেন গুলো আসে কিরকম সেটা বুঝতে হবে। এবার ভাবুন, এর মধ্যে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি ফিল্ডে ইউডি টেস্টটা পসিবল নয় ফিল্ডে, ঠিক আছে? কারণ একটা সয়েলে প্রথমে কি হচ্ছে, আনকনসোলিডেটেড মানে জল বেরোচ্ছে না, তারপর হঠাৎ সয়েল থেকে জল বেরোচ্ছে, সেটা পসিবল হয় না। মানে কোনো সয়েলে যদি জল বেরোয় তাহলে সে জল বেরোবে, আর যদি জল না বেরোয় তাহলে বেরোবে না। মানে কি, মানে হচ্ছে ওপরে চলে যান, এই যে মানে হচ্ছে এইটা। ক্লেতে, ক্লেতে কি হতে পারে, আনড্রেন হতে পারে, ড্রেন হতে পারে, ঠিক তো? আর স্যান্ডে কি হুম, হতে পারে, ড্রেন হতে পারে, ড্রেন হতে পারে। তাহলে স্যান্ডে কি আমি আনড্রেন পসিবল আমার? না। না। না স্যার। তাহলে স্যান্ডে যেহেতু কখনোই আনড্রেনটা পসিবল না, তাহলে দুটোতে ইনিশিয়ালি আমি আনটা আমি করতে পারি না। কারণ মানে ব্যাপারটা আমি এইভাবে ভাবতে পারি, একটা কোনো সয়েল আছে, আমরা ইনিশিয়ালি কি বলছি, জল বেরোবে না, আনকনসোলিডেটেড। তাহলে আমার যখন ইনিশিয়াল পার্টিকেলটা আমার লোডে আছে তখন জল বেরোচ্ছে না পার্টিকেল থেকে আমার, তারপর যেই ফুটিং করলাম তখন কি জল বেরিয়ে যাবে? এটা প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ হিল্ডের ক্ষেত্রে যদি জল বেরোয় তাহলে জল বেরোবে, স্যান্ডের ক্ষেত্রে দুটোই ড্রেন হবে। আর যদি আমার ইয়ে হয়, ক্লে হয়, তাহলে একবার হয়তো আনড্রেন হবে, একবার ড্রেন হবে। মানে একবার যখন আমার ড্রেন হয়ে যাচ্ছে তখন হয় সিডি হবে, জিনিসটা এরকম হবে। তোমাকে আমি বলে দিচ্ছি, ক্লেতে যদি র্যাপিড হয় তাহলে কি হয় বলুন তো, জল বেরোবে কি বেরোবে না? জল বেরোবে না। জল বেরোবে না বেরোবে না? বেরোবে না। বেরোবে না। তো জল যদি না না বেরোয় তাহলে স্যার। আনড্রেন হয়ে যাবে, তখন হয়তো ইউ ইউ টেস্ট করবো আমরা, বুঝতে পারছেন? কারণ দুটো দিয়ে জল বেরোয় না আমার। ক্লেতে যদি আমি ইয়ে করি, ফ্লো করি, তাহলে কি হবে, জল বেরোবে না বেরোবে না?
বেরোবে স্যার। বেরোবে জল। তাহলে জল বেরোলে আমি এখানে সিইউ করতে পারি, সিডি করতে পারি, এই যে কনসোলিডেট। আর স্যান্ডের ক্ষেত্রে জল দুটোতেই বেরোবে, দুটোতেই জল বেরোনো মেন হচ্ছে সিডি, একটাই উপায়, সব দিকে জল বেরোবে। কোশ্চেনগুলো এরকম দেয়, একটু অবজেক্টিভ গুলো পড়বেন, দেখবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে অবজেক্টিভ গুলো, আপনাদের লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে শিয়ার স্ট্রেংথ টেস্ট, অবজেক্টিভ ছোটখাটো আমি বলে দিচ্ছি জাস্ট। শিয়ার স্ট্রেংথ টেস্ট, ও দাঁড়ান একটা জিনিস একটুখানি বলা হয়নি, সেটা বলে দিচ্ছি একটুখানি উপরে। এইখানে বলুন তো আমার ইউ ইউ মানে দুটোতেই জল বেরোচ্ছে না, জল যদি না বেরোয় তাহলে লোডটা কে নেবে? জল যদি না বেরোয় তাহলে লোড কে নেবে? সলিড আর ওয়াটার। তাহলে সলিড আর ওয়াটার নিলে এখানে কি মেথড হবে আমার? এফেক্টিভ না টোটাল? টোটাল টোটাল। স্যার। টোটাল হবে। কনসোলিডেটেড আনড্রেন, একটা স্টেজে জল বেরোচ্ছে, একটাই জল বেরোচ্ছে না, তাহলে এখানে কে নেবে আমার লোড? সলিড নেবে না সলিডে জল নেবে? দেখুন প্রথম স্টেজে যতটা জল বেরোনো ছিল বেরিয়ে গেছে, পরের স্টেজে বাকি যে জলটা সেটা কিন্তু বেরোচ্ছে না, তাহলে জলটা সলের মধ্যে কিছুটা থেকে গেল, তাহলে সেই জলটাও কিন্তু আমার লোড নেবে। তাই যদি লোড নেয় তাহলে কি হবে? টোটাল হয়ে যাবে আমার, টোটাল। কারণ যেহেতু আনড্রেন হয়েছে জলটা আমার থেকে যাচ্ছে সলে। কনসোলিডেটেড ড্রেন, দুটো স্টেজে জল আমার বেরিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে কি হবে এক্ষেত্রে? এফেক্টিভ, এফেক্টিভ স্যার। কারণ শুধু সলিড থাকছে। আর আনড্রেন ড্রেন এটা তো আমরা পড়িনি, মানে আমরা বলছি পড়ি না এটা, বা এটা ক্ষেত্রে আমি কি বলতে এটা টোটাল বলতে, কারণ প্রথমে আনড্রেন আছে, জল বেরোচ্ছে না আমার। ঠিক আছে, এইটুকু একটু বলে দেবো। সিয়াস্টেল টেস্ট ল্যাবরেটরিতে কি করা হয়, ফিল্ডে কি করা হয়, দু রকম টাইপ আছে, একটা হচ্ছে ল্যাবে আর একটা ফিল্ডে। মেথডগুলোর নাম মনে আছে কারণ এই ল্যাবেতে কি মেথড করতাম আমরা? ডাইরেক্ট সিয়ার টেস্ট, এটা আশা করি করেছি আমরা সবাই ল্যাবেতে। আর ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, ভেন শিয়ার টেস্ট, এগুলো করা যায়, আনকনফাইন্ড কনসেন্ট্রেট করা যায়। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, তিনে ভেন শিয়ার টেস্ট, আর আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট। ঠিক আছে, আর আর টর্সন শিয়ার টেস্ট আছে, হ্যাঁ এটা নাম মনে রাখবেন, টর্সন শিয়ার টেস্ট। আর ফিল্ডে কি করা হয়? ফিল্ডে হচ্ছে ভেন শিয়ার টেস্ট, এইটা মেন, এটা মনে রাখবেন, কারণ এইটা হচ্ছে আমরা ল্যাবেও করতে পারি, ল্যাবেও আছে ফিল্ডেও আছে, এটাকে মনে রাখতে হবে ভেন শিয়ার টেস্টটাকে। আর এসসিপিটি করা হয়, স্ট্যান্ডার্ড এসপিটি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আর কোন পেনিট্রেশন সিপিটি করা হয়, এই দুটো নাম মনে রাখবেন। ঠিক আছে, দাঁড়ান এগুলো আমি স্লাইড থেকে পড়িয়ে দিচ্ছি, তাহলে ইজি হবে বুঝবো। এই যে তাহলে ডাইরেক্ট শিয়ার টেস্ট, ডাইরেক্ট শিয়ার টেস্টে কি করা হচ্ছে? আমরা একটা এখানে সয়েল স্যাম্পেল নিচ্ছি, এই যে সয়েল স্যাম্পেল আমার এটা, এই সয়েল স্যাম্পেলের উপর একটা আমি লোড দিচ্ছি, লোড দেওয়ার পর কি হচ্ছে, এই যে দেখুন ওপেনিং আছে, এর মধ্যে দিয়ে আমার কি হবে? আলটিমেটলি আমি চেষ্টা করি জলটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না সয়েলে, তাহলে যদি জল বেরোয় তাহলে তার মধ্যে তার ভলিউম কমবে, এইটা হবে। এই জিনিসগুলো এখানে ক্যালকুলেট করা হয়। এইখানে যেটা মেন জিনিস, যেটা এই যে স্কোয়ার সেকশনে আমাদের, স্কোয়ার ক্রস সেকশনে আমাদের লোডটাকে স্প্লিট করে অ্যাপ্লাই করছে অ্যাট মিড হাইটে। আর হচ্ছে স্পেসিমেনের সাইজ 60 mm বাই 60 mm, এইটা মনে রাখতে হয়। কিছু কিছু ইয়ে আছে এখানে এই মেথড গুলো। আর এখানে আমাদের কি করে, একটা রিং থাকে, রিংটা এখানে দেওয়া আছে, রিংটা দেওয়া নাই, ঠিক আছে, একটা ডায়াল গেজ থাকে। আর এই টেস্টটা স্যান্ডের আর গ্রাভেলের জন্য করা হয়, কারণ কুইকলি করা যায় তাই, স্যান্ড আর গ্রাভেলের জন্য। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমার মুখস্থ করতে মনে আছে, এগুলো সেমিস্টারের জন্য। এটা ইজি টেস্ট, স্যান্ড আর গ্রাভেলের জন্য করা যায়। তারপর ধরুন এই স্যাম্পলটা লার্জ শেয়ার বক্সের জন্য ইয়ে করা হয়,
যাতে মিসলিডিং রেজাল্ট যাতে না আসে। আর একটা হচ্ছে প্রিডোমিনেন্ট প্লেনে ফেলিওর, মানে আমরা ধরে নিই এই যে সয়েল স্যাম্পেলটা আছে সেটা তার মিড প্লেনে গিয়েই ফেল করবে। সয়েল তো তাই হয় না, সয়েল যে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গিয়ে ফেল হয়। তো এইগুলো হচ্ছে ধরে নিই আমরা এই টেস্টের ক্ষেত্রে শিয়ার। আর ফেলিওর প্লেন অলওয়েজ হরিজন্টাল টেস্ট ধরা, এই জন্য উইকেস্ট প্লেন এটা না হতে পারে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এর ক্ষেত্রে পনেরোটা পেশা মেজার করার কোনো আইটেম নাই, এগুলো একটা ছোটখাটো এমসিকিউ, এগুলো আমি দিয়ে দেবো থিওরিতে, ঠিক আছে, এগুলো মনে রাখার জন্য জাস্ট আমি এমসিকিউ তো দিয়ে দেবো, একটু মনে রাখবেন এগুলো, নোটে তো দিয়ে দেবো। আর দুই হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে কি করা হচ্ছে, এখানে সিমিলারলি একটা সয়েল স্যাম্পেল নেয় আর একটা এক্সটার্নাল ডেভিডাস টেস্ট হচ্ছে। আর সেল প্রেসারটার জন্য কি করে, বাইরে থেকে একটা ওয়াটারের ইয়ে দেওয়া হয় যাতে আমার ওইখানে অলরেডি একটা ফোর্স কাজ করে ওর মধ্যে। এই যে ফার্স্ট স্টেজ হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল সেল দেওয়া হচ্ছে, সেখানে কনফাইনিং প্রেসার দেওয়া হচ্ছে এই যে বাইরের লেয়ারটা। আর সেকেন্ড স্টেজে কি করা হচ্ছে, একটা ডেভিয়েটার স্ট্রেস দেওয়া হচ্ছে যাতে আমরা সেকেন্ড স্টেজে গিয়ে তার কনসোলেশন এগুলো করতে পারি, আমি যে ট্রাই করতে পারি। এরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখার জন্য, এইগুলো এমসিকিউতে মোটামুটি আসে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এখানে কিছু নেই, শুধু এমসিকিউর জন্য এই টাইপগুলো মনে রাখা। একটা ভেনসিয়াস টেস্ট, তার এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এইটা মনে রাখবেন, হ্যাঁ। এইখানে দেখবেন একটা এমসিকিউ আছে যে এই ডিটা যদি হাফ হয়ে যায়, এইচটা যদি হাফ হয়ে যায় তাহলে তখন কি হয়, তখন এরকম কিছু দেখবেন এমসিকিউ আছে দেখবেন ইউটা, ঠিক আছে। এইটুকু, এই তিনটে মেথড আমি দিয়ে দেবো নোটে, মেথডগুলো একটুখানি পড়ে নেবেন তাহলে মোটামুটি দেখবেন কোশ্চেনগুলো হয়ে যাবে। মেন যেগুলো বোঝানো সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে কি কি নিজে থেকে পড়তে হবে, নিজে থেকে তিনটে জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার স্ট্রেসটা, দুই হচ্ছে আমাদের কি ছিল মানে ডাইরেক্ট ট্রাইঅ্যাক্সিয়াল, আর তিনে হচ্ছে ভেনসিয়ার। এই স্টেজগুলোতে আমরা কি করি আলটিমেটলি, আলটিমেটলি আমার কি করা হয়, আলটিমেটলি যেটা করা হয় সেটা আমি বলে দিচ্ছি। এর একটা গ্রাফ হয়, কিসের গ্রাফ, স্ট্রেস স্ট্রেন একটা সিয়াস ডাইরেক্ট সিয়ার স্ট্রেসের সাথে, সরি নর্মাল স্ট্রেসের সাথে সিয়ার স্ট্রেসের একটা গ্রাফ করা হয়। তাহলে এখানে হচ্ছে সিগমা এর নর্মাল স্ট্রেস, আর এদিকে সিয়ার স্ট্রেস টাউ। সিয়ার স্ট্রেস বলছি ওই জন্য টাউ লিখে দেবো, টিএস লিখিনি কিন্তু। সেই গ্রাফ থেকে কি পাওয়া যায়, গ্রাফটা এরকম হয়, এই যে ইনিশিয়াল ভ্যালুটা সেটাকে আমরা বলি সি। সি মানে, সি এর ফুল ফর্ম কি ছিল মনে আছে, সি এর ফুল ফর্মটা, আর এই অ্যাঙ্গেলটা ছিল ফাই। এইগুলো কি শিয়ার স্ট্রেংথ প্যারামিটার, মনে নেই সি আর ফাই এর ফুল ফর্ম, ফাই কি ছিল, ফ্রিকশন অ্যাঙ্গেল ছিল নাকি, আর সি, কেউ আছে ক্লাসে না সবাই ঘুমিয়ে গেছে, কেউ তো নাই মনে হচ্ছে। ঠিক আছে, তো সি আর ফাই এই যে প্যারামিটার গুলো আছে এগুলোকে বলছি আমরা শিয়ার স্ট্রেংথ প্যারামিটার। ঠিক আছে, এই শিয়ার স্ট্রেংথ প্যারামিটার গুলো নিয়ে আলটিমেটলি আমাদের কি বার করা হয়, টাউ এস বার করা হয়, শিয়ার স্ট্রেংথ সি প্লাস সিগমা এন ট্যান ফাই, এই ফর্মুলা থেকে আমাদের ভ্যালু গুলো বার করা হচ্ছে। এরপর হচ্ছে যেটা মেন পয়েন্ট, যেটা একটু বলে দিচ্ছি আমাদের, উম, সেটা হচ্ছে টাইপস অফ ফেলিওর। টাইপস অফ ফেলিওর ইন ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, মানে আমাদের যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট হয় সেখানে সয়েল গুলো কিরকম করে ফেল হয় সেটা মেন।
এক নম্বরে কি ব্রিটেল ফেলিওর। ব্রিটেল ফেলিওর জিনিসটা কি? ব্রিটেল মানে হচ্ছে আমার হঠাৎ ফেল করছে, আমার ইলাস্টিক স্ট্রেনের পর গিয়ে প্লাস্টিক স্ট্রেনটা আমার খুব কম হয়, তার ফলে ইমিডিয়েট আমি ফেলিওরটা আমি দেখতে পাই, আমার প্রোগ্রেসিভ ফেলিওর হয় না। তো সেক্ষেত্রে কিরকম হয় ফেলিওরটা এরকম হয়। এটা সিগমা ওয়ান, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ফেলিওরটা হচ্ছে এটা আমি একটা সাডেন ফেলিওর আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের অ্যাক্সিয়াল যে স্ট্রেংথ তার ভ্যালু একদমই কম। কত হয়? 4 to 6%। সেইটা হচ্ছে বিটেল ফেলিওরের জন্য। 2 নম্বর হচ্ছে আমাদের প্লাস্টিক ফেলিওর। প্লাস্টিক মানে কি জিনিস? প্লাস্টিক মানে হচ্ছে তার প্লাস্টিক স্ট্রেনটা কি হয় তখন খুব বেশি। এটা কি ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে ডেন্স স্যান্ড অ্যান্ড ওভার কনসোলিডেটেড ক্লেতে। প্লাস্টিক ক্লে দেখা যায় লুজ স্যান্ডে অ্যান্ড নর্মালি কনসোলিডেটেড ক্লে। সেক্ষেত্রে ফেলিওরটা কি হয়, ইনিশিয়াল যদি আমার এই সয়েল স্যাম্পলটা এরকম থাকে, তো তখন কি হয়, এর ফেলিওরের ক্ষেত্রে ভলিউমটা যে চেঞ্জ হচ্ছে, মানে প্লাস্টিক স্ট্রেন চলে আসছে তার মধ্যে লোডের জন্য, মানে তখন ইনিশিয়াল এরকম মেটেরিয়ালটা দেখতে হয়। তাহলে এই ক্ষেত্রে স্ট্রেন কত? এখানে লার্জ স্ট্রেন হবে, স্ট্রেনের ভ্যালু অ্যাবাউট 15%। 3 হচ্ছে সেমি বিটেল বা সেমি প্লাস্টিক। সেমি বিটেল বা সেমি প্লাস্টিক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিরকম, মানে এই দুটো ডায়াগ্রামে মাঝামাঝি কিছু একটা হবে, মানে মাঝামাঝি যদি কিরকম হয়, কিরকম হবে ডায়াগ্রামটা, মানে এটা আমার ইনিশিয়াল স্যাম্পল ছিল, সে একটা ইমিডিয়েট ব্রেকও হবে, তার সাথে ভলিউমটা বাড়বে, মানে জিনিসটা এরকম হবে। এই যে, মানে আমার কি হলো, আমার ইমিডিয়েট একটা ব্রেকও দেখা গেল, যেটা আমার বিটেলে ফেলিওর ছিল। আর প্লাস্টিক ফেলিওরের ক্ষেত্রে কি হলো, আমার ভলিউমটা বেড়ে গেছিল, সেটাও দুটোই হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কোন সয়েলে দেখা যায় এটা? এটা হচ্ছে মিডিয়াম ডেন্স সয়েল। ডেন্স সয়েল, তাহলে এই সয়েলের ক্ষেত্রে স্ট্রেন কত হয়? 10 থেকে 15%। মোটামুটি এখানেই থাকা আছে, কারণ আজকে তো সেরকম কেউ নেয়ও দেখছি, ঠিক আছে। বাকিটা পরের দিন পড়িয়ে দেবো। হ্যালো, কেউ আছে না কেউ নেই? সবাই ঘুমোচ্ছে? হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ স্যার। স্যার আছে স্যার। না পড়িয়ে দেবো? ঠিক আছে, পড়িয়ে দিচ্ছি। মানে দেখুন, রেসপন্স না করে আমি একা পড়িয়ে যাচ্ছি, তো তার কোনো মানে নেই। মানে জিনিসগুলো যদি ঠিক ক্লিয়ার না হয় আপনাদের, তাহলে সে মানে ওরকম পড়িয়ে কোনো লাভ নেই জিনিসটা। আমি পড়িয়ে দিচ্ছি আমার মতো করে। একটা ইম্পর্টেন্ট মেথডের নাম হচ্ছে আমাদের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এটা টেস্ট, এই টেস্টটা আমরা সবাই হয়তো পড়েছি, আর নামটা হচ্ছে না, শোনো, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। আনকনফাইন্ড, তাহলে বলুন তো কোন স্টেজে আমাদের মানে স্ট্রেসটা 0 হবে? নাম থেকে বলুন। আমাদের দুটো স্টেজ ছিল, তাই তো? দুটো স্টেজ ছিল আমাদের, কি কি? একটা ছিল কনফাইনিং স্টেজ, এটা ডেভিয়েটর স্টেজ। আর একটা ডেভিয়েটর স্টেজ। তাহলে আনকনফাইন্ড মানে কি? কোনটা 0? কনফাইনিং না ডেভিয়েটর? নাম কনফাইনিং থেকে জিরো। বোঝা যাচ্ছে কনফাইনিংটা 0। তাহলে কনফাইনিং। সিগমা সি 0,
তাহলে সিগমা সি যদি 0 হয় তাহলে সয়েলটা দেখতে কিরকম হবে? সয়েলটার গায়ে আমি কোনো মেমব্রেনটা আমি আটকাইনি, মেমব্রেনটা খুলে দিয়েছি আমি, শুধু আমি ডেভিয়েটার স্ট্রেস সিগমা ডি দিচ্ছি। বুঝলেন? তাহলে সেখানে যদি আমি তার উপর লোড দিই সয়েলের মধ্যে, তাহলে ইনিশিয়াল স্টেজে তো কিছু নাই। তাহলে আমি যখন ডেভিয়েটার স্টেজে স্ট্রেসটা দেবো, তার ফলে কি হবে, সয়েলটার মধ্যে তার ভলিউম চেঞ্জ হবে বা আলটিমেটলি সেটা ফেলিওরের দিকে যাবে। বুঝছো? তাহলে এইখান থেকে আমরা যেটা পাই একটা ফর্মুলা, কিউ ইকুয়াল টু 2c, তাই তো? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা জানি সবাই। সি ইকুয়াল টু কিউ ইউ বাই 2, কোএসএন ইকুয়াল টু আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, কিউ ইউ হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বাই 2। এই 2 জিনিস মনে রাখা আমাদের, ঠিক আছে এইখানে। আর এইটা মনে রাখা যে কনফাইনিং স্টেজে সিগমা সিটা 0 হয়। এটা হয়ে গেল। তাহলে আমাকে একটা বলুন তো, মানে দুটো জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের মানে একটু প্র্যাকটিক্যালি হয়তো কাজে লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। স্যান্ডের স্যান্ডের ক্ষেত্রে তার বিহেভিয়ার কেমন, জল হোল্ড করে রাখা না জল ছেড়ে দেওয়া, তার বিহেভিয়ারটা কেমন নর্মালি? স্যান্ডের বিহেভিয়ার ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, তাই তো? তাহলে স্যান্ডের মেন বিহেভিয়ার হচ্ছে আমার ড্রেন, মানে যাতে জল পালিয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে স্যান্ড ভালো থাকবে না খারাপ থাকবে? ড্রেন কন্ডিশনে আমি যদি স্যান্ডকে টেস্ট করি, হ্যাপি হবে, তাই তো? Yes. আর আনড্রেনে করলে কাঁদবে। মানে তার ফেভারেবল কন্ডিশন হয় সেটা। স্যান্ডের বেসিক প্রপার্টিস কি হচ্ছে যে জলটা ছেড়ে দেওয়া। তাহলে তাকে যদি আমি ড্রেন কন্ডিশনে টেস্ট করি, মানে জল বার করে দিয়ে টেস্ট করি, তাহলে সেটা ভালো হবে স্যান্ডের জন্য। কিন্তু আনড্রেনে করলে স্যান্ডে তখন সেটা সুটেবল নয়। ক্লিয়ার মেন প্রপার্টিস কি? জল ছাড়া না হোল্ড করা? Hold করা। হোল্ড হোল্ড করা। করা। তাকে যদি আমি ড্রেনে করি তাহলে সে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে স্যার ড্রেনে করে। তাই তো? কারণ ড্রেন মানে কি, জল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আর স্যার। যে চায় না জল বার করতে তাকে আমি ঠেঙিয়ে বলছি তোমার সেখান থেকে জলটা রিলিজ করতে। আর ড্রেন আর আনড্রেনে গুড স্যার। গুড, কারণ ও তাহলে চাইবে যে আমার শরীরে যাতে জল নেবে। এটা এই জন্যই বলছি, তাহলে আপনারা কোশ্চেন এবার দেবেন যে স্যান্ডের ক্ষেত্রে আমরা কোন মেথডটা প্রেফার করব, ড্রেন না আনড্রেন? স্যান্ডের ক্ষেত্রে ট্রেন্ডস। ড্রেন স্যান্ডের স্যার। ক্ষেত্রে আমরা ড্রেন মেথড করবো, মানে আমরা কনসোলিডেটেড ড্রেন টেস্ট, সিডি টেস্ট, এই টেস্টগুলোতে আমরা যাবো। আর ক্লিয়ার ক্ষেত্রে আনড্রেন, আনড্রেন 100। হলে ইউ বা ইউডি এইগুলোতে আমরা যেতে চাইবো, ঠিক আছে? এখানে আনড্রেন আর্ন কথাটা এখানে আছে। মোটামুটি এখানে আমাদের সিএস10 চ্যাপ্টারটা শেষ। আমি অনেক মানে কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছি আপনাদের, যেমন হচ্ছে যেগুলো নিউমেরিক্যালে লাগে, আপনাদের আশা করি লাগে না সেই জিনিসগুলো, বলে দিচ্ছি কি বাদ দিয়েছি। এটা হচ্ছে ওই পোর ওয়াটার প্রেসার প্যারামিটার আছে, দেখবেন এ আর বি, করেছেন আপনারা কেউ? মনে আছে কারোর এ বি প্যারামিটার? মনে আছে কারোর? তাহলে মানে যদি মনে না হয় যে স্যার, এগুলো ইম্পর্টেন্ট তাহলে পড়াবো, নাহলে মানে যদি কোশ্চেন না আসলে স্কিপ করাটা বেটার, মানে আপনার জন্য লাগে না এগুলো। কি পড়ায়নি? পোর ওয়াটার প্রেসার প্যারামিটার, সেটা কি জিনিস হয়? এ অ্যান্ড বি বলে দুটো টার্ম, তাহলে সেটা কি? এগুলো জাস্ট ফর্মুলা। এবার আপনাদের যদি না লাগে তো আমি মানে পড়িয়ে লাভ নেই এগুলো অত ডিটেলে গিয়ে। মানে আমাদের যে স্ট্রেসটা বাড়ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন বলে দিচ্ছি, একটুখানি বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ধরুন আমার একটা সয়েলের উপর যখন আমার লোডটা এলো, আপনারা 3 বন্ধু ছিলেন, তাই তো? তাহলে ফার্স্টে সয়েল থেকে আমার এয়ার পালিয়ে গেল, এয়ার পালিয়ে গেল, এয়ারকে বাদ দিয়ে দিলাম। তারপর যে আমার জল আছে, জলের মাথায় একটা অলরেডি একটা পড়াশোনার টেনশন আছে 10, তাকে আপনি ঠেঙাচ্ছেন, তার মাথায় একটা 30-এর টেনশন এলো। তাহলে এই যে 10 থেকে 30টা ইনক্রিমেন্ট হলো, সেই প্রেসারের ইনক্রিমেন্টটা
আপনার আহ, মানে এই বাইরে ধরুন আমাকে 40 থেকে মারতে আসছে, তাহলে 40-এর বেসিসে জলের মধ্যে আমার কতটা ইনক্রিমেন্ট হচ্ছে সেইটাকে বলা হয় আমরা এই পুরোটা প্যারামিটার। সেটাকে বি দিয়ে ডিনোট করা হয়, বি থেকে এ পাওয়া যায়, আহ, তারপর এবি মানে এ বার পাওয়া যায়, আর এ বার ইকুয়াল টু করা হয় এবি। এগুলো যদি মনে হয় কোশ্চেন আছে ইউতে তাহলে আমাকে বলবেন, তাহলে পড়িয়ে দেবো, নাহলে জানা দরকার নেই, ঠিক আছে? আপনাদের হয়তো লাগবে না অত। ঠিক আছে, মোটামুটি এখানে চ্যাপ্টার আজকে শেষ আমাদের সিয়াস টেন্থের। আর আরেকটা যেটা যেটা করতে হচ্ছে উম, কি যেন ভাববো, হ্যাঁ ওই আপনারা ইউতে কি কেউ কোশ্চেন মনে প্র্যাকটিস করছেন না নাকি? ইউতে কোনো ডাউট ফাউট তো কিছুই থাকছে না? সবাই কি পড়াশোনা গুটিয়ে দিচ্ছেন নাকি বলুন তো, না কি করছেন সারাদিন বাড়ি গিয়ে, ব্যাপারটা কি? টাইম তো আছে আজকে, ব্যাপারটা কি বলুন, মানে অসুবিধা কি হচ্ছে? করছি স্যার, মানে ইউথের ওই অন্যান্য সাবজেক্ট গুলো টানার চেষ্টা করছি। আচ্ছা, মানে সয়েলটা এখন বাদ দিয়ে দিয়েছেন নাকি? না, বাদ দিইনি, চলছে ওটাও। আর সয়েল পেছনের গুলো সব অনেক করছেন পিছিয়ে স্যার? আছি তো, ওগুলো টানছি আগে। আচ্ছা আচ্ছা, আপনার আরআরবি যেই থেকে ক্লিয়ার হয়েছে? না স্যার, আমার হয়নি। আচ্ছা, তাহলে দেখুন আপনার কাছে এখন মোটামুটি সময় আছে সামনে, ধরুন এই মুহূর্তে তো কোনো এখন এক্সাম নেই মনে হয় নাকি? স্যার ডিএফসিসি ডিএফসিসি আইএলও সামনে। ডিএফসিএল ডেট দিয়েছে? স্যার চেঞ্জ হয়ে গেছে স্যার, সিবিটি ওয়ানটা স্যার 2 মাস পিছিয়ে গেছে। 2 মাস জুলাই পিছিয়েছে? স্যার, জুলাই হবে। তো জুলাই। বিশাল জুলাই ব্যাপার, হবে স্যার। বিশাল ভাগ্য ভালো, 2 মাস পিছিয়ে দিয়েছে মানে তো বিশাল ব্যাপার। তো 2 মাসের মধ্যে চেষ্টা করুন মোটামুটি সাবজেক্টগুলো যাতে অন্তত ইউথটা একবার করে প্র্যাকটিস হয়। আর আরআরবি সিবিটি টু তো মনে হয় ডেট তো দেয়নি, ওটা আলাদাভাবে না চেষ্টা স্যার করুন আপনি যতটা করতে পারবেন, কভার করতে পারবেন। কিন্তু চেষ্টা যেটা করতে হবে, যেমন যে সাবজেক্টটা পড়ছি না তার কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে মুশকিল। অন্য সাবজেক্টে যদি কেউ টেস্ট দিয়ে যান আমাকে বলবেন, যেমন ধরুন বিএমসি কারি পড়া হয়েছে, যদি মনে হয় যে কোনো রোজার টেস্ট দেবেন, আমার কাছে কোশ্চেন ভালো আছে, তাহলে আমি কোশ্চেনগুলো দিয়ে দেবো, টেস্ট দিয়ে ওয়েমারে পাঠিয়ে দেবেন। যদি মনে হয় কারোর ইন্টারেস্ট থাকে, আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কারণ এই সয়েলেরই স্যার আধেক জন কয়েকদিন পরীক্ষা পরে দেবো দিচ্ছে না। স্যার, হ্যাঁ, কয়েকটা দিন পরে দেবো স্যার, একটু তুলে নিন সাবজেক্ট গুলো। ঠিক আছে, একটু সাবজেক্টগুলো পড়ে নিন। যদি মনে হয় কারোর 2-3 জন থাকে বা 4-5 জন থাকে যে টেস্ট দেবেন, তাহলে বলবেন যে বিএমসি টেস্ট দিতে, বা যে সাবজেক্টে বলবেন। আমি মোটামুটি দেখবেন এই যে এখন যে 2 নম্বর 3 নম্বর যে টেস্টে কোশ্চেনগুলো দিয়েছি, দেখবেন এগুলো কিন্তু মানে খুব শক্ত কোশ্চেন নয়, কিন্তু এক্সামের মতোই আসা কোশ্চেন কিন্তু এগুলো। তো সেইভাবেই একটু পড়াশোনা করুন ভালো করে, অন্তত রিভিশনটা করুন, ঠিক আছে? গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ। গুড নাইট গুড স্যার। নাইট।